ওকে, তো আমরা যেটা আজকে স্টার্ট করছি দ্যাট ইজ সেল। প্রিভিয়াসলি আমরা সেলের বেসিক যেটা একটু দেখেছিলাম, যে প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক সেলস এর ডিফারেন্স, তাই তো? তাহলে ছোট্ট একটু ওটা জিস্ট করে বলে নি। প্রোক্যারিওটিক সেল কি ছিল? প্রিমিটিভ টাইপ অফ সেল, তাই তো? প্রোক্যারিওটিক এন্ড, আমরা এটা লিখেছিলাম অলরেডি, আমি জাস্ট একটু বলে দিচ্ছি। ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক সেলের ডিফারেন্স আমরা কি লিখেছিলাম? যে প্রোক্যারিওটিক সেল ছিল প্রিমিটিভ টাইপ অফ সেলস এন্ড ইউক্যারিওটিক সেল ছিল মডার্ন টাইপ অফ সেল, রাইট? প্রোক্যারিওটিক সেলে কি ছিল? there is nucleoid. Nucleoid means only DNA or RNA is there. But in case of eukaryotic cell, সেখানে কি ছিল? True nucleus. So nuclear membrane, nucleolus, nucleoplasm, nuclear reticulum, all are things. Histone protein ছিল eukaryotic cells এ, and prokaryotic cells এ কোনো histone protein ছিল না। Membrane bound cell organelles like lysosome, endoplasmic reticulum, Golgi body, এগুলো ইউক্যারিওটিকে আছে, বাট প্রোক্যারিওটিকে অ্যাবসেন্ট। ইন প্রোক্যারিওট মাইটোকন্ড্রিয়া কি আছে? নেই। তো মাইটোকন্ড্রিয়া, ইনস্টিড অফ মাইটোকন্ড্রিয়া প্রোক্যারিওট কি আছে? মেসোজোম। সো মেসোজোম অ্যাক্টস এজ এ পাওয়ার হাউস অফ সেল ইন কেস অফ প্রোক্যারিওট, বাট ইউক্যারিওটিকে কি হচ্ছে? মাইটোকন্ড্রিয়া অ্যাক্টস এজ এ পাওয়ার হাউস অফ সেলস। রাইবোজোমের কি ডিফারেন্স ছিল? রাইবোজোম হচ্ছে প্রোক্যারিওটিকের রাইবোজোম কি ছিল? 70s, and ইউক্যারিওটিক কি ছিল? বোথ 70s। তাহলে 70s কোথায় থাকবে? ক্লোরোপ্লাস্ট and mitochondria, and 80s কোথায় ছিল? সাইটোপ্লাজম। এই 80s টা এখানে ক্রুশিয়াল রোল প্লে করে, কারণ 80s রাইবোজোমটাই প্রোটিন সিনথেসিস করায় ইন সেলুলার প্রোটিন। আবার মাইটোকন্ড্রিয়াল প্রোটিন যদি হয়, ক্লোরোপ্লাস্টিক প্রোটিন হয়, সেটা ওই 70s করে, রাইট? তো এই 70s শুধুমাত্র থাকছে এই দুটো সেল অর্গানের মধ্যে, বাদ বাকি সাইটোপ্লাজমে কি থাকছে? 80s। ওকে, আর কি ডিফারেন্স ছিল? সার্কুলার ক্রোমোজোম ছিল। ইন কেস অফ প্রোক্যারিওটিক দের ইজ সার্কুলার ক্রোমোজোম, ইন কেস অফ ইউক্যারিওটস আমরা কি দেখেছিলাম? লিনিয়ার ক্রোমোজোম, রাইট? আর একটা বলেছিলাম প্লাজমিড। প্লাজমিড কোথায় ছিল? প্রোক্যারিওটিক। প্লাজমিড এর মধ্যে কি ছিল? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, এটা প্রোক্যারিওটিক এর মধ্যে পাই, বাট ইউক্যারিওটিক এর মধ্যে এরকম কোনো স্ট্রাকচার ছিল। তো এগুলো বেসিক, যেগুলো আমরা আগে পড়ে ফেলেছি। তো আজকে আমরা একটু এনসিইআরটি বেস করে সেল সম্বন্ধে জানি। হোয়াট ইজ সেল? সেল ইজ দ্য স্ট্রাকচারাল ফাংশনাল ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। কেন বলছে? দেখ দেখ, হোয়াট ইজ সেল কি বলছে? ইউনিসেলুলার অর্গানিজম capable of independent existence and performing essential functions of life. ইন্ডিপেন্ডেন্ট সেল, তার মানে একটা সেল দিয়ে যেটি অর্গানিজম তৈরি হয়, যেমন প্রোটোজোয়া, লাইক অ্যামিবা, প্যারামিসিয়াম, প্লাজমোডিয়াম, এগুলো ইন্ডিপেন্ডেন্ট সেল, একটা একটা সেল, এগুলো কোনো কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। সিঙ্গেল সেল, দ্যাট ইজ ইউনিসেলুলার স্ট্রাকচার। বা ব্যাকটেরিয়া, ইউনিসেলুলার স্ট্রাকচার, এ মেটাবলিজমের জন্য, এ নিউট্রিশনের জন্য অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট, বাট ইন্ডিপেন্ডেন্টলি সার্ভাইভ করছে, মাল্টি সেলুলার স্ট্রাকচারের উপর ডিপেন্ডেন্ট। ক্লিয়ার হবে? তো তার মানে কি? ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে এন্ড পারফর্মিং এসেনশিয়াল ফাংশনস অফ লাইফ। কারণ ওই একটা মাত্র সেল দিয়েই তো রিপ্রোডাকশন হয়, ওই একটা মাত্র সেলেই সেন্সিটাইজ হতে পারে, সব ফাংশন হতে পারে, বুঝেছো? তো এনিথিং এলস দেন দ্য কমপ্লিট স্ট্রাকচার অফ সেল ডাজ নট এনশিওর দ্য ইন্ডিপেন্ডেন্ট লিভিং। এনিথিং লেস দেন আ কমপ্লিট স্ট্রাকচার অফ সেল ডাজ নট এনশিওর ইন্ডিপেন্ডেন্ট লিভিং। মানে কি দাঁড়াচ্ছে? বলতে পারবে? একটা কমপ্লিট সেলের স্ট্রাকচারে যদি এর থেকে কম থাকে, তখন সে ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভ করতে পারবে। দ্যাট মিন একটা একটা সেল, তো সেলের মধ্যে নিউক্লিয়াসই নেই, মানে নিউক্লিয়েটিক মেমব্রেন, মানে ডিএনএ বা আরএনএ এসব কিছু নেই, যদি না থাকে তখন সেলটা সার্ভাইভ করতে পারবে? পারবে না। যেমন আমরা জানি ভাইরাস, ভাইরাস যখন বডির বাইরে থাকে, তারা কিন্তু কোনো সেলুলার প্রপার্টি শো করতে পারে না, বাট হোয়েন দে এন্টার উইথিন দ্য সেল, হোস্ট সেল, একটা লিভিং সেল সেল, সেই হোস্ট সেলের মধ্যে যখন ঢোকে, তখন দে ক্যান সার্ভাইভ, দে ক্যান মাল্টিপ্লাই, তখন তারা লিভিং প্রপার্টি শো করে। কেন এরকম কেস? কারণ ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল থাকলেও ওই জেনেটিক ম্যাটেরিয়ালটাকে দিয়ে মাল্টিপ্লাই করার কোনো এনজাইম বডি, বুঝেছো? দ্যাট ইজ ওয়াই দে বেসিক্যালি হাইজ্যাক দ্য সিস্টেম, হোস্ট বডিতে আছে। বুঝেছি? মানে কিরকম?
ওর কাছে কিছুই নেই, ওর কাছে শুধু একটা খুন্তি আছে, কিন্তু রান্না করার ইনগ্রেডিয়েন্ট কিছু নেই। ও লোকের বাড়ি রান্নাঘরে ঢোকে, গ্যাস ফ্যাস ইউজ করে চাল ডাল যা কিছু নিয়ে খিচুড়ি ফিচুড়ি বানিয়ে খেয়ে ও বেরিয়ে গেল। তার মানে ও একটা হোস্ট সেলছে। তো তার মানে তার একটা হোস্ট সেল দরকার পড়ে, ঠিক আছে। হেন্স দ্য সেল ইজ দ্য ফান্ডামেন্টাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ। এইখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। এই যে জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট, এখানে কিন্তু অ্যাসারশন রিজন আসতে পারে। এই অ্যাসারশন রিজন, দেখো রিজন কি বলছে, হেন্স দ্য সেল ইজ ফান্ডামেন্টাল এন্ড স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ। তার মানে তোকে এটা কি বললো, অ্যাসারশন দিয়ে দিল যে সেল ইজ দ্য ফান্ডামেন্টাল এন্ড স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। রিজন কি দেবে, এই প্রথম লাইন যে দে হ্যাভ নো, মানে দে হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স অ্যান্ড পারফর্মিং দ্য এসেনশিয়াল ফাংশনস অফ লাইফ। দ্যাট ইজ ওয়াই তাকে আমরা কি বলছি, ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। ক্লিয়ার? ওকে। এবার আমাদের ছোট্ট করে জানতে হবে দুজন সায়েন্টিস্টের নাম। একজন রবার্ট ব্রাউন, কি করে একটা কাজ করবে, একটা ছোট্ট পেজ বানাবে, ঠিক আছে, A4 পেজ নেবে। A4 পেজে প্রতিটা চ্যাপ্টারে, প্রতিটা চ্যাপ্টারে কিছু কিছু সায়েন্টিস্টের নাম আছে, সায়েন্টিস্ট কি ডিসকভার করেছে সেগুলো আছে, উইথ তার ইয়ার, এইগুলো পাবে, দু তিনটে চারটে করে পাবে সেই পেজে, সেগুলো নোট করবে। আর যেগুলো খুব ক্রুশিয়াল ইনফরমেশন, ছোট ছোট ইনফরমেশন যেটা মনে রাখতে হবে, ওই পেজে লিখে ফেলবে, দিয়ে অ্যাটাচ করে নেবে এনসাইডের সাথে। ইয়ারও আসে। যখন তুমি রিভিশন করবে না, ওই পেজটা ভালো করে আগে লক্ষ্য করবে, কারণ কি ওই পেজে তোমার ইনফরমেশন গুলো থাকছে। ক্লিয়ার হলো? কারণ তুমি লিখে শেষ করতে পারবে না, তুমি একটা পেজে করো, অ্যাডিশনাল পেজ করো। যেরকম এখানে অ্যাডিশনাল ইম্পর্টেন্ট দেখো, রবার্ট ব্রাউনের নাম আছে, এটা ইম্পর্টেন্ট, নিউক্লিয়াস ডিসকভার করেছে। অ্যান্টনি ভ্যান লেয়েনহুক ফার্স্ট স দা লিভিং সেল। মানে সেল ফার্স্ট ডিসকভার করেছে যদি কে বলে, রবার্ট হুক। রবার্ট হুক ফার্স্ট ডিসকভার করে সেল, বাট দ্যাট ইজ দ্য ডেড সেলস। রবার্ট হুক কি দেখেছিল, কর্ক সেলস এর মধ্যে একটা সেল ওয়াল ছিল অ্যান্ড ডেড প্রোটোপ্লাজম ছিল। এটা কে দেখেছিল, রবার্ট হুক। কিন্তু সেলুলার কম্পোনেন্ট কি আছে না আছে কিছুই তো, কারণ ডেড প্রোটোপ্লাজম, তার চারদিকে একটা এরকম সেল ওয়াল, এরকম একটা সেল ওয়াল দেখেছিল। ফার্স্ট কিন্তু ডিসকভার করেছিল কি, রবার্ট। কিন্তু যদি লিভিং সেল বলা হয়, হু ফার্স্ট ডিসকভার লিভিং সেল, তখন আমরা কি বলবো, অ্যান্টনি ভ্যান লুয়েনহুক। ক্লিয়ার হলো? অ্যান্টনি ভ্যান লুয়েনহুক ফার্স্ট ডিসকভার দ্য লিভিং সেলস। অ্যান্টনি ভ্যান লুয়েনহুককে বলা হয় ফাদার অফ প্যারাসাইটোলজি, ফাদার অফ মাইক্রোস্কোপ, বিকজ অ্যান্টনি ভ্যান লেয়েনহুক ফার্স্ট সিম্পল মাইক্রোস্কোপ ডিসকভার করেছিল। সিম্পল মাইক্রোস্কোপ, এই জন্য ফাদার অফ মাইক্রোস্কোপ যদি কাকে বলবো, অ্যান্টনি ভ্যান লেয়েনহুককে। ফাদার অফ প্যারাসাইটোলজি, বিকজ এই অ্যান্টনি ভ্যান লেয়েনহুক কি করেছিল, মোস্ট অফ দ্য প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া যেগুলো যেগুলো দেখতে পেয়েছিল, স্পার্মাটোজোয়া, স্পার্মাটোজোয়া মানে স্পার্ম, হিউম্যান স্পার্ম, আরবিসি, এই স্ট্রাকচার গুলো নিজের হাতে ড্র করেছিল মাইক্রোস্কোপের আন্ডারে দেখে দেখে। কে, অ্যান্টনি ভ্যান লিয়েনহুক। জানিস কোথায় ছিল, চশমার দোকানে কাজ করতো। ফিল্ড এটাই নয়, চিন্তা লাগবে কোথায় তুমি বড় হয়েছো, কিভাবে বড় হচ্ছ ইম্পর্টেন্ট নয়, তোমার চিন্তা যদি ঠিক থাকে তুমি ডেস্টিনেশনে পৌঁছবে, তোমার যদি জেদ থাকে। এই অ্যান্টনি ভ্যান লিয়েনহুক চশমার দোকানে কাজ করতো। এবার কাজ করতে করতে তার মা, কি হয়েছে, চশমাতে কি হয়, কনকেভ এন্ড কনভেক্স এর কনসেপ্ট থাকে। তো যদি এইরকমই কাঁচটা এরকম উঠে থাকে, এরকমটা যদি থাকে, কি হবে, বড় বড় দেখা যাবে না? এই কাঁচের সাইড গুলো ঘষে 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 পাতলা হয়ে গেছে, মোটাটা রয়েছে। তখন ও দেখছে যে অনেক জিনিস বড় বড় দেখা যাচ্ছে, যখন মাঝের দিয়ে কিছু লাইট পাস করছে, বা তখন ভাবছে যে এমন কিছু আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। তখন এই সিম্পল মাইক্রোস্কোপ ডিজাইন করে, যেটার পর ও কি করতো, মানে মানে লোকে পাগল বলতো। হাই ড্রেন হতো না ইউরোপিয়ান কান্ট্রিতে, বড় বড় হাই ড্রেন, ওই ড্রেনের পাশে বসে দেখতো ক্লাস নিয়ে কিছু লিভিং অর্গানিজম দেখা যায় কিনা। হ্যাঁ, ভাতের যে ফেনা হয় আমাদের, সেই ভাতের ফেনার মধ্যে কালচার করতো, ভাতের ফেনার মধ্যে লট অফ স্টার্চ আছে, ওখানে প্রোটোজোয়া বা কেউ গ্রো করা খুবই easy। তুই রেখে দে দুদিন, তুই নিজেই বুঝতে পারবি তোর বাড়িতে যে ভাতের ভাতের ফেনাটা ফেলে দেওয়া হয়, একটা পাতলা বাটিতে বা প্লেটে রেখে দিয়ে, বাড়িতে কোনো একটা কোনায় রেখে দে 2 4 দিন 5 দিন, দেখবি ডাইভার্সিটি অফ লাইফ, ভেরিয়াস কাইন্ড অফ ফাঙ্গাস এসে সুন্দর করে ওখানে তার ঘর বাড়ি সাজিয়েছে। দিয়ে ওই ইয়ে দেখবি, ওই যে তোদের ম্যাগনিফাইং গ্লাসটা আছে ওটা দিয়ে দেখবি,
সুন্দর সুন্দর মোল্ডস দেখতে পাবি, কত রকমের স্ট্রাকচার দেখতে পাবি, কারণ সেখানে প্রচুর খাবার ছিল, ওই জন্য এসে গ্রো করে গেছে। তো ওগুলো অ্যান্টনি ভ্যান লিউয়েন করেছিল, নিজের স্পার্ম দেখেছিল, ঠিক আছে, আর বেশি ওই সব কিছু স্ট্রাকচার ও দেখে দেখে মাইক্রোস্কোপে ড্র করেছিল। লোকে পাগল বলতো, দিল যুক্ত এরকম প্রথম প্রথম, কিন্তু করেছিল বলে আজকে আমরা পড়ছি, আচ্ছা জানি। তো এই সিম্পল মাইক্রোস্কোপ এই জন্য বলা হয় ফাদার অফ মাইক্রোস্কোপ। এন্ড মোস্টলি প্যারাসাইটোলজি নিয়ে স্টাডি করেছিল, প্যারাসাইটস গুলো ড্র করেছিল, তার জন্য ফাদার অফ প্যারাসাইটোলজি বলা হয় তাকে। অ্যান্টনি ভ্যান লিউয়েনহফ। ক্লিয়ার হলো? রবার্ট হুক কি করেছিল? ডেড সেল ডিসকভার করেছিল। লিভিং সেল বললে কি বলবো? অ্যান্টনি ভ্যান লিউয়েনহফ। ক্লিয়ার? ফাদার অফ মাইক্রোস্কোপি, মাইক্রোস্কোপ কে ফার্স্ট ডিসকভার করলো? অ্যান্টনি ভ্যান লিউয়েনহফ। দ্যাট ইজ সিম্পল মাইক্রোস্কোপ। তারপর আস্তে আস্তে এলো কম্পাউন্ড মাইক্রোস্কোপ। রবার্ট হুক দেন দেখলো একটু কম্পাউন্ড লেভেল মাইক্রোস্কোপ। তারপরে আস্তে আস্তে তোর ইলেকট্রন মাইক্রোস্কোপ এসছে, সেগুলো সেলের মধ্যে স্ট্রাকচার দেখা যায়, অনেক বেশি ম্যাগনিফাইং ক্যাপাসিটি আছে। আচ্ছা, তো চলো। So invention of the microscope and improvement leading to electron microscope revealed the structural details of cell. এই যে ইলেকট্রন মাইক্রোস্কোপ হয়, এইখানে দু ধরনের ইলেকট্রন মাইক্রোস্কোপ হয়, এসিএম সেম এন্ড টিইএম টেম। সেম মানে হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, সেম এর ফুল ফর্ম হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, আর টেম এর হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। এই যে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, এটা দিয়ে মেনলি সেলের আউটার স্ট্রাকচার, পেরিফেরি অফ সেল, স্ট্রাকচার অফ সেল। তুই একটা নিউরন দেখবি, সুন্দর নিউরন আমরা স্ট্রাকচার জানি, সেল বডি আছে, অ্যাক্সন আছে, ডেনড্রন আছে, এই যে স্ট্রাকচারটা, এটা দেখার জন্য আমি কি ইউজ করবো? সেম ইউজ করবো। বাট নিউরনের মধ্যে কি আছে, সেল অর্গানালি প্রেজেন্ট উইথিন দা নিউরন কি আছে, সেটা দেখতে গেলে আমি বলতে পারি টেম ইউজ করি। তার মানে সেলের মধ্যে স্ট্রাকচার দেখার জন্য আমরা ইউজ করি কি? টেম। সেলের বাইরে বা পেরিফেরি স্ট্রাকচার দেখার জন্য ইউজ করি সেল। বোথ আর ইলেকট্রন মাইক্রোস্কোপ। ক্লিয়ার হলো? এইটুকু জেনে রাখো, আর বেশি কিছু লাগবে না। তার মানে এছাড়া আর একটা ছোট্ট করে জেনে রাখবে, কোন লিভিং সেল দেখতে গেলে, আজকে আমরা যে বলি সেল ডিভিশন হচ্ছে, ওই স্টেজ গুলো এঁকে ফেলেছি। তো লিভিং সেলটাতে মেরে ফেলে দেখবো না, এই যে যতগুলো আমরা প্রসেস দেখলাম না, সিম্পল বল, কম্পাউন্ড বল, সেম বল, টেম বল, এগুলোতে সব সেলগুলোকে ডেথ করা হয়, মেরে ফেলা হয়, ফিক্স করা হয়, মানে ওই স্ট্রাকচারে ফিক্স করে দেওয়া হয়, দিয়ে দেখা হয়। কিন্তু লিভিং সেলসও দেখা যায়, সেটার একটা মাইক্রোস্কোপ আছে, তার নাম হচ্ছে ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। তো এই জাস্ট এই মাইক্রোস্কোপ গুলোর নাম জানতে হবে। কেন দিস মাইক্রোস্কোপ আর সো মাচ ইম্পর্টেন্ট? কারণ এই মাইক্রোস্কোপ ডিসকভার পরেই আলটিমেটলি আমরা ধীরে 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 ডিফারেন্ট টাইপ অফ সেল অর্গানেলি কি হয়েছে, সেল মেমব্রেন কি, সেল ওয়াল কি, সব স্ট্রাকচার ডিসকভার করলাম। ক্লিয়ার হলো এইটুকু? সো নেক্সট হচ্ছে সেল থিওরি। সেল থিওরিতে তিনজন সায়েন্টিস্টের নাম ভালো করে জানতে হবে। কারা কারা? একজন হচ্ছে স্লেইডেন, একজন দেখো সোয়ান। পুরনো বই থাকলে এইখানে জার্মান জুরিস্টের জায়গায় ব্রিটিশ লেখা রয়েছে, ব্রিটিশ কেটে দাও, কারণ জার্মানি হবে, ঠিক আছে? পুরোনো বইতে সবগুলোতে ব্রিটিশ লেখা রয়েছে, নতুন চেঞ্জ করেছে, পুরো বিষয় চেঞ্জ হয়ে গেছে, পাসপোর্ট চেঞ্জ হয়ে গেছে। দুজনেই জার্মানের, ঠিক আছে? আর হচ্ছে ভার্চুয়াল, ঠিক আছে? এই তিনজনের নাম জানতে হবে, কারণ এই তিনজন মিলেই ব্যাপারটা বলেছে। তো প্রথমে যিনি বটনিস্ট ছিলেন, এই দেখ এইখানে না তোরা গুলিয়ে যাবি, সোয়ান এন্ড আর একটা আছে তোর স্লেইডেন। এটা না অনেকে গুলিয়ে ফেলে, কে জুওলজিস্ট কে বটনিস্ট। তো সোয়ান বললে, সোয়ান একটা হাঁসের নাম, মাথায় আছে? সোয়ান হাঁস হয় না? তো সেই সোয়ান হাঁস, হাঁস মানে কি? অ্যানিমেল, অ্যানিমেল মানে জুওলজিস্ট। এভাবে মাথায় রাখবে, সোয়ান এলো মানে কি? হাঁস, হাঁস মানে অ্যানিমেল, অ্যানিমেল মানে জুওলজিস্ট, আর স্লেডেন হচ্ছে বটনিস্ট। ভাগ হয়ে যাবে, জাস্ট মনে রাখার জন্য। তো বটনিস্ট যিনি ছিলেন, উনি কি করলেন? তিনি দেখেছিলেন কি, যে প্ল্যান্ট সেলস, যেটা উপরে দেখেছিল, কি দেখেছিল দেখ। ওকে, তো হ্যাঁ, বটনিস্ট কি বলেছিল? এক্সামিন দ্য লার্জ নাম্বার অফ প্ল্যান্ট and observe the all plants are composed of different kinds of cells from the tissue of the plant. তার মানে যে প্ল্যান্ট সেলগুলোর মধ্যে ডিফারেন্ট কাইন্ডস অফ সেল দিয়ে প্ল্যান্ট টিস্যু গুলো তৈরি। এট অ্যাবাউট দ্য সেম টাইম আরেকজন কি করলো, জুওলজিস্ট কি করেছিল? সেল মেমব্রেন রিপোর্ট করেছিল। কারণ ও দেখেছিল যে
একটা প্ল্যান্ট তার মধ্যে অনেকগুলো সেল আছে যেটা দিয়ে প্ল্যান্ট টিস্যুগুলো তৈরি, অ্যান্ড বেসিক্যালি একটা বেরিয়ার আছে। অ্যান্ড সেম টাইমে যে যে সোয়ান কি করেছিল, দ্য অ্যানিমাল সেলস রিপোর্ট কি করেছিল, দ্য থিনার আউটার লেয়ার আছে, যে এভরি সেলস হ্যাভ থিনার আউটার লেয়ার, যেটাকে সেল মেমব্রেন বলা হবে, বুঝেছো, অর প্লাজমা মেমব্রেন. So he also concluded based on this study, the plant tissues, that presence of cell wall is a unique character of plant cells and presence of cell membrane হচ্ছে সমস্ত সেলে পাওয়া যাচ্ছে. So on the basis of this, Swan proposed the hypothesis that কি করেছিল, the bodies of animal cells and plant cells are composed of cells and the products of cells. And this is the hypothesis. Hypothesis কি ছিল এইটা, কি, the animals and plant cells are composed of cells and products of cells. সেলস এন্ড প্রোডাক্টস অফ সেলস মানে সেল, এই যে আজকে একটা সেল তৈরি হচ্ছে আর সেল মেমব্রেন তৈরি হয়, তো সেল মেমব্রেন আসবে কোথা থেকে, বা সেল অর্গানেলি আসবে কোথা থেকে? তো সেল অর্গানেলি, সেল মেমব্রেন, এগুলো তো মেইনলি কি কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন এইসব দিয়ে তৈরি, তার মানে এইগুলো তো সিনথেসাইজ করে লিপিড, লিপিড যেমন কোথা থেকে তৈরি হয়, এস ইয়ার, প্রোটিন আর ইয়ার, তো এইগুলো সেলেরই প্রোডাক্ট, যেটা দিয়ে সেল তৈরি হচ্ছে। ডিউরিং সেল ডিভিশন ইন্টারফেজ বলে একটা ফেজ থাকে, when the cells are prepared themselves for division, মানে ঘরটা ডিভাইড করতে হবে, এই ঘরটা আমি ডিভাইড করবো, তো এই ঘরে যদি ইকুয়াল ডিভাইড করতে চাই, এই ঘরে যত ইনগ্রেডিয়েন্ট আছে আমাকে ডাবল করতে হবে। ধর 5টা ফ্যান আছে, তার না আমাকে 10টা ফ্যান করে ফেলতে হবে। আমার এখানে বেঞ্চ 5টা আছে, 10টা করতে হবে, দিলে তো ইকুয়ালি ভাগ করতে পারবে। তো এই যে ডিভিশন, এই ফেস, এইগুলো সে মাল্টিপ্লাই করছে কোথায়, সব ইন্টারফেস, ক্লিয়ার হলো? তো তেমন তার মানে ইন্টারফেসে ওই যে ডিভিশন করার সময়, আমরা সেল ডিভিশন যখন পড়বো ডিটেলসে আসবো, তার মানে কি, সেল তার নিজস্ব প্রোডাক্ট দিয়ে সেলগুলো তৈরি করছে। তো এইটাই ছিল তোর সেল থিওরি। বাট এই যে প্রিভিয়াস সেল থেকে নিউ সেল আসে, এটা বলে কি হলো, এখানে দেখো, Sladen and Swan together formulated cell theory. So this theory, however, did not explain the new cells were formed. এটা জানতো as the how the new cells were formed. এই যে নিউ সেলস গুলো আসছে কিভাবে, এটা কিন্তু বলতে পারেনি। দ্যাট ইজ দ্য ড্রব্যাক। তোমাদের এখানে কোশ্চেন আসতে পারে বা স্টেটমেন্ট বেসড কোশ্চেন আসতে পারে। একটা স্টেটমেন্ট দিল যে সোয়ান এন্ড স্লাইডেন প্রপোজ, বা সেল থিওরি অফ সোয়ান এন্ড স্লাইডেন প্রপোজ কি করেছিল, যে হাউ দ্য নিউ সেলস আর ওয়ার ফর্ম। ভুল, কারণ ওরা বলতে পারে, দে ডিড নট এক্সপ্লেন, রাইট? তারপরে ভার্সাও কি করলো, 1855 এ ফার্স্ট এক্সপ্লেন the cell divide a new cells from pre-existing cells. এই স্টেটমেন্টটা দিতে হবে অমনিসেলুলার সেলুলার, হ্যাঁ, এটা মাথায় রাখবে চেষ্টা করবে। So he modified the hypothesis of Sladen and Schwann to give the cell theory. তো সেল থিওরি ফাইনালি কি দাঁড়ালো, all living organism composed of cells and products of cells, এটা কে দিয়েছিল, Sladen and Schwann. And all cells arising from the pre-existing cells, এটা কে দিল, Barcher. তো তিনজন মিলে সেল থিওরিটা ফাইনালি ডিসকভার, ক্লিয়ার হলো ব্যাপারটা? তো তোকে স্টেটমেন্ট দিয়ে বলতে পারে, একটা টেবিল দিয়ে দিল, ফার্স্ট স্টেটমেন্টটা দিল যে অল লিভিং অর্গানিজমস আর কম্পোস্ট অফ সেলস এন্ড প্রোডাক্টস অফ সেলস, টেবিলের এক সাইডে তোর নাম দিয়ে দিল স্লেজন সোহান আর বার্চেল, এবার ম্যাচ করতে বললো, বলতে পারে। আর একটা লাইনে দিয়ে দিল যে নিউক্লিয়াস ডিসকভার্ড বাই, আর একটা লাইনে দিয়ে দিল যে মাইক্রোস্কোপ বা লিভিং সেল ডিসকভার্ড বাই। এবার চারজন সাইন্টিস্টের নাম দিয়ে এবার তোকে ম্যাচ করতে বলবো, কি পারবি? ক্লিয়ার তো এইটুকু? আচ্ছা, এবার আমরা চলে আসবো নর্মালি সেল, যে সেলের এখানে এই যে এই যে পার্টটা তো বেসিক জিনিস আছে, যেরকম যে লিভিং সেলস যদি আমরা দেখি, কোনটা লম্বা সেল, লম্বা সেল কোনটা হবে, নিউরন, দ্যাট ইজ দ্য লংগেস্ট সেলস। যদি আমরা বলি লার্জেস্ট সেল কি, অস্ট্রিজেরে। যদি আমরা বলি স্মলেস্ট সেল, মাইক্রোপ্লাজমা, পিপিএ, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, মাইক্রোপ্লাজমা। তো এগুলো ছোট ছোট কয়েকটা ইনফরমেশন আছে। নন নিউক্লিয়েটেড সেল আরবিসি, ডিসকয়েডাল সেল সেল আরবিসি, ম্যাচিওর আরবিসি। তো এইগুলো কয়েকটা জিনিস আছে, জাস্ট এটার লিঙ্ক দিচ্ছি না, কি বুঝিয়ে দিতে হবে, পড়িয়ে দিতে হবে, একজনও বললে পড়িয়ে দেবো, কারো দরকার আছে? এটা ইম্পর্টেন্ট কথা না, আচ্ছা বলে দিচ্ছি, বলে দিচ্ছি। সো ইউ হ্যাভ অবজার্ভ দ্যাট onion, in an onion peel
or human cheek cells under the microscope, যেটা তোমাদের স্কুলে দেখায়, এটাই দেখায় কারণ ওটা ইজিলি দেখানো যায়। So let us recollect their structure. So the onion cells, which are typical plant cells and distinct cell walls and outer boundary and just within the cell membrane. তার মানে অনিয়ন সেল যেহেতু প্ল্যান্ট সেল, তো সেল মেমব্রেনও থাকবে, সেল ওয়ালও থাকবে। আর দ্য সেলস অফ হিউম্যান চিক সেল, যেটা কি থাকবে ওখানে, there is no cell wall, তাই তো? So inside the cells, a dense membrane-bound structure called nucleus, and this nucleus contains the chromosomes. In turn, contain the genetic material. So nucleus এর মধ্যে কি থাকবে? ক্রোমোজোম। বাট এইখানে একটা ব্যাপার আছে, নরমালি মাথায় রাখবে, ডিউরিং সেল ডিভিশন নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম ফরমেশন আসে, বাট নর্মাল সেলে কখনো তুমি ক্রোমোজোম পাবে না। নর্মাল সেলে কি ফর্মে পাবো? ক্রোমাটিন ফাইবার অর ক্রোমাটিন রেটিকিউলাম অর নিউক্লিয়ার রেটিকিউলাম। ওকে, nuclear reticulum. So this nucleus contains the chromosomes. ক্রোমোজোম কখন ফর্ম হবে? যখন সেল ডিভিশন হবে। বাট নরমালি তোমাকে একটা সেল দিলাম, সেলের ক্রস সেকশন করলাম, দিয়ে বললাম দেখো তো কটা ক্রোমোজোম আছে, ইউ ক্যান কাউন্ট। ইফ ইউ ওয়ান্ট টু কাউন্ট দ্য নাম্বার অফ ক্রোমোজোম, সো সেলটা কোন ফেজে থাকতে হবে? মেটাফেজ অফ সেল ডিভিশন। সো ওখানে ক্রোমোজোমাল স্ট্রাকচার গুলো প্রমিনেন্ট হয়, নইলে কিন্তু ক্রোমাটিন ফাইবারে থাকবে। So DNA and cells have the membrane bound nucleus called eukaryotic, whereas the lacks of membrane bound nucleus prokaryotic, যেগুলো আগে আমরা পড়েছি। Both prokaryotic and eukaryotic cells semi-fluid matrix, that is cytoplasm. মানে both prokaryotic and eukaryotic cell common features কি? Both have cytoplasm because সব জায়গায় বেরিয়ার আছে। Cell membrane also present in prokaryotes as well as eukaryotes. And the volume of cells. So the cytoplasm is the main arena অফ সেলুলার অ্যাক্টিভিটিস। কারণ সাইটোপ্লাজম হচ্ছে বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম দেবে। এই যে আজকে সব রাস্তায় জ্যাম হয়েছে, ওটা প্ল্যাটফর্ম বানিয়েছে, ধর্মসভা চলছে, তাকে প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, চারদিকে ঘিরে দিয়ে প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছে। তো প্ল্যাটফর্ম কে দিচ্ছে? এখানে সাইটোপ্লাজমকে ওটা প্ল্যাটফর্ম দেওয়া হলো, যাতে সেল অর্গানেল গুলো প্রপার কাজ করতে পারে, বুঝেছো? and various chemical reaction occurs within the living tissue. সাইটোপ্লাজম কি করছে? প্ল্যাটফর্ম দিচ্ছে ফর সার্ভাইভ অফ ডিফারেন্ট সেল অর্গানেলিস and various biochemical reactions, যেমন সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস, এনার্জি প্রোডাকশনের ফার্স্ট স্টেজ, দ্যাট ইজ রেসপিরেশনের ফার্স্ট স্টেজ, গ্লাইকোলাইসিস। So biochemical reaction also takes place within the cytoplasm. Clear? So besides the nucleus, eukaryotic cells have another membrane bound cell organelles, যেমন গোলগি বডি, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবডিজ, ভ্যাকিউলস, এগুলো সব মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল। দুটো সেল অর্গানেলই আছে যার কোনো মেমব্রেন নেই, তারা কারা? ওয়ান ইজ রাইবোজোম, অ্যানাদার ইজ দা সেন্ট্রোজোম। রাইবোজোম এন্ড সেন্ট্রোজোমের কোনো মেমব্রেন নেই। তাহলে তোকে নোট করে রাখবো যে মেমব্রেনলেস সেল অর্গানেলি একটা আছে রাইবোজোম, অ্যানাদার ইজ দা সেন্ট্রোজোম। ক্লিয়ার? দিস টু সেল অর্গানেলি যেখানে আমাদের কোনো কি নেই, সেল মেমব্রেন নেই। তো রাইবোজোমস দেখো নন মেমব্রেনাস বাউন্ড, এই লেখাই রয়েছে নেক্সট পার্টে। সো রাইবোজোমস আর নন মেমব্রেন বাউন্ড অর্গানেলিস ফাউন্ড ইন অল সেল অর্গানেল, বোথ ইউক্যারিওট অ্যাজ ওয়েল এজ দা প্রোক্যারিওট। ক্লিয়ার হলো, যেটা আমরা একটু আগেই দেখেছি। সো উইদিন দ্য সেলস রাইবোজোমস আর found not only in the cytoplasm but also in the two organelles, that is chloroplast as well as the mitochondria, and on the REIR, এর গায়েও থাকে রাইবোজোম। বুঝেছো? রাইবোজোম কোথা থেকে তৈরি হয় জানো? রাইবোজোম বেসিক্যালি in eukaryotes it produced from nucleolus, রাইবোজোমাল আরএনএ along with রাইবোজোমও তৈরি করে কম্পোনেন্ট। তো সেই জন্য, আর রাইবোজোম কার ওয়ালে বসে থাকে? এর গায়ে। ওই জন্য এর তখন নাম হয়ে যায় কি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ড দ্যাট ইজ হোয়াই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হেল্পস ইন সিনথেসিস অফ প্রোটিন। কিন্তু প্রোটিন তৈরি করছে রাইবোজোম, যেহেতু ওখানে বসে রয়েছে তার জন্য নাম হয়ে গেল কি? আরই। ক্লিয়ার হলো? যদি বলা হয় রাইবোজোম কোথায় কোথায় পাই, ফর্ম বাই নিউক্লিওলাস, এন্ড রাইবোজোম প্রেজেন্ট, ফ্রি রাইবোজোমও থাকতে পারে, মানে সাইটোপ্লাজমে রাইবোজোম ঘুরে বেড়াচ্ছে, বা ওয়াল অফ এর গায়েও থাকতে পারে।
but ribosome also present within the mitochondria as well as chloroplast. বুঝেছো? So animal cell contain another non-membranous bound cell organelle called centrosome. যেটা একটু আগে বললাম, two centriole produce one centrosome which helps in cell division. আমরা ডিটেলসে আসবো পরের স্ট্রাকচার গুলো। এবার দেখ, এবার সাইজের উপর ডিপেন্ড করে, ফর এক্সাম্পল মাইকোপ্লাজমা ইজ দ্য স্মলেস্ট সেলস, only 0.3 micrometer in length, while bacteria 3 to 5 micrometer। ঠিক আছে? সো লার্জেস্ট আইসোলেটেড সিঙ্গেল সেল অস্ট্রিচের এগ, এগুলো ছোটবেলায় তোরা পড়ে এসেছিস তাই তো, এগুলো নিয়ে আর আমি বেশি কিছু করছি না। হ্যাঁ, তো এবার আমরা প্রোক্যারিওটিক সেলে চলে যাবো, যেটা আজকে ডিটেলসে ঢুকবো বললাম, মানে এইটুকু ক্লিয়ার হলো। তো সেলের বেসিক, সেল থিওরি কি, সেলকে ডিসকভার করেছিল, এগুলো অল ক্লিয়ার তো? এনি ডাউট? সো এবার আমরা চলে যাব প্রোক্যারিওটিক সেলস। অল ব্যাকটেরিয়া, যতগুলো ব্যাকটেরিয়া আছে সেগুলো সব প্রোক্যারিওটিক সেল থেকে বিলং করছে। ওকে, তো প্রোক্যারিওটিক সেলস, ব্যাকটেরিয়া ডায়াগ্রাম এঁকেছো তোমরা? কে এঁকেছে দেখি, একটা ভালো ডায়াগ্রাম দেখি। বাহ, ভেরি গুড। আচ্ছা চলো, তো এই হচ্ছে কি একটা ব্যাকটেরিয়া, তাই তো? তো ব্যাকটেরিয়া বিলংস ফ্রম কোথা থেকে? প্রোক্যারিওটস, প্রিমিটিভ টাইপ অফ সেলস, প্রোক্যারিওটস। এন্ড এই ব্যাকটেরিয়া গুলো মানে লিভিং সেল হিসেবে ফার্স্ট আর্থে কারা এসেছিল? ব্যাকটেরিয়া, বুঝেছো? তো এই ব্যাকটেরিয়া গুলোর মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে, আমরা মনেরা গ্রুপটা একটু বিশেষ করে পড়ে নিচ্ছি, মনেরা বলে একটা ক্লাসিফিকেশন করতে হবে, সেটা একটু বেসিক্যালি বলছি। তো ব্যাকটেরিয়া আছে কি প্রচুর হাই টেম্পারেচারে থাকতে পারে, মানে 200 ডিগ্রি 300 ডিগ্রি টেম্পারেচারে থাকতে পারে, তো যেগুলোকে আমরা থার্মোফিলাস ব্যাকটেরিয়া বলি। হ্যাঁ, হ্যাঁ আছে আছে। হ্যাঁ, ব্যাকটেরিয়া সর্বত্র থাকে। যেমন লোকনাথ বাবা কোথায় বলে না, যেখানেই বিপদে পড়িবে রনে মনে জলে জঙ্গলে, যেখানেই বিপদে পড়িবে আমাকে মিস কল দেবে, মানে মনে করবে। সেরকম ব্যাকটেরিয়া এভরিওয়্যার। তুই ব্যাকটেরিয়া মাটির নিচে পাবি, ব্যাকটেরিয়া স্যালাইন ওয়াটারে পাবে, ব্যাকটেরিয়া গ্লেসিয়ার্স এর মধ্যে পাবে, ব্যাকটেরিয়া হট স্প্রিং এর মধ্যে পাবে, ইভেন থার্মাল ভেন্টস এর মধ্যে ব্যাকটেরিয়া পাবে। সর্বত্র ব্যাকটেরিয়া আছে। মিথানোজেনিক ব্যাকটেরিয়া মিথেন তৈরি করছে, হার্স কন্ডিশনে থাকতে পারে, টেম্পারেচার হাই 200 250 ডিগ্রি টেম্পারেচার, থার্মাস অ্যাকোয়াটিকাস বলে একটা ব্যাকটেরিয়া, সে থাকতে পারে ওখানে। সো ব্যাকটেরিয়া সব জায়গায় থাকতে পারে, নিজেকে সার্ভাইভ করিয়েছে, কারণ ওরা পৃথিবীকে অনেক ভালো চেনে দেন আমাদের, কারণ আমাদের বহুত আগের বছর থেকে এসছে, বহুত হাজার হাজার বছর আগে এসছে, বুঝেছো? ওই জন্য যেখানে ব্যাকটেরিয়া দেখবে একটু প্রণাম করে নেবে, বয়সে তো বড়ই হয়, সম্বন্ধেও বড় হয়, তাই না? কারণ ব্যাকটেরিয়া তো, বাড়িতে ব্যাকটেরিয়া আছে, দেখিস তোরা? কি করে দেখলি? কি করে? মাইক্রোস্কোপ আছে, ব্যাকটেরিয়া পেলি কোথায়? স্লাইডে ব্যাকটেরিয়া? আরে, আমরা একটা বাড়িতে সুন্দর করে ব্যাকটেরিয়া পালন করি, দই, ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটি, এই ব্যাকটেরিয়াটা আমরাই বড় করাই, আবার আমরাই খেয়ে ফেলি, বুঝলি? সো দ্যাট ইজ ডোমেস্টিক ব্যাকটেরিয়া, সুন্দর করে পালন করি আমরা বলতে পারি। তো সেই এটাও ব্যাকটেরিয়া, রড লাইক স্ট্রাকচার, এবং রডের মতো দেখতে হয়, বুঝেছো? তো যাই হোক, তো ব্যাকটেরিয়া হচ্ছে কি দেখতে পাচ্ছি দেখ, ব্যাকটেরিয়ার মধ্যে বাইরের স্ট্রাকচারটার নাম কি? এই যে বাইরের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটাকে কি বলা হয়? ক্যাপসুলও বলতে পারি, স্লাইম লেয়ারও বলতে পারি, গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স, এই গ্লাইকোক্যালিক্স যদি মোটা সোটা হয় তখন হয়ে যাবে ক্যাপসিউল, মানে থিক গ্লাইকোক্যালিক্স হলে ক্যাপসিউল, থিন হলে স্লাইম লেয়ার। কারণ এটা দুটো নাম হতে পারে, যদি ঠিক হয় ক্যাপসিউল, আর যদি থিন হয় কি হবে? স্লাইম লেয়ার। তার মানে একই জিনিসের দুটো নাম, পাতলা হলে এক নাম, মোটা হলে এক নাম।
সুন্দর, পাতলু আর মোটু, বুঝলে? তারপরে কে থাকে? সেল ওয়াল। ব্যাকটেরিয়ার মধ্যেও সেল ওয়াল আছে। এই সেল ওয়াল কোথায় কোথায় থাকতে পারে বলতে পারবে? ব্যাকটেরিয়ার, অল ব্যাকটেরিয়া হ্যাভ সেল ওয়াল, অল প্ল্যান্টস হ্যাভ সেল ওয়াল, অল ফাঙ্গাস হ্যাভ সেল ওয়াল, সাম প্রোটিস্ট হ্যাভ সেল ওয়াল। শুধু অ্যানিমেলে থাকে না। তো এই সেল ওয়াল থাকে। তো ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল, এটা কি দিয়ে তৈরি হয়? এই ব্যাকটেরিয়াল সেল ওয়ালের মধ্যে থাকে পেপটাইড ও গ্লাইকেন। আর প্ল্যান্ট সেল ওয়ালের মধ্যে সেলুলোজ, হেমি সেলুলোজ এগুলো থাকে। আমরা সেল ওয়াল ডিটেলস এলে ওখানে ডিটেলস পড়বো। তো ব্যাকটেরিয়া হ্যাভ অলসো সেল ওয়াল। তার মধ্যে দেখ, ব্যাকটেরিয়ার মধ্যে আবার তিন মেমব্রেন, সেল মেমব্রেনও থাকে, ব্যাকটেরিয়ার মধ্যে সেল মেমব্রেনও আছে। আবার এই সেল মেমব্রেনটা দেখ, ভেতরের দিকে ফোল্ডিং করে একটা মেমব্রেনের স্ট্রাকচার তৈরি করেছে। এইটাকে বলা হয় মেসোজোম। দ্যাট ইজ মেসোজোম। দ্যাট ইজ মেসোজোম। মেসোজোম ইজ দ্য পাওয়ার হাউস অফ ব্যাকটেরিয়াল সেল। মেসোজোম ইজ দ্য পাওয়ার হাউস অফ প্রোক্যারিওটিক সেল। ক্লিয়ার হলো? এই মেসোজোম এনার্জি তৈরি করে, এই মেসোজোম এনজাইম প্রোডাকশন করে, এই মেসোজোম রেসপিরেশনে হেল্প করে। ওকে। তো মেসোজোমে কি কি রোল প্লে হলো? এনজাইম প্রোডাকশন করছে, রেসপিরেশনে হেল্প করছে, এনার্জি প্রোডাকশন করছে, বায়োকেমিক্যাল রিয়াকশনে হেল্প করে মেসোজোম। কারণ মেসোজোম ছাড়া এদের কিছু তেমন কিছু নেই, এরা মেন এইটা দিয়ে মেন রোল প্লে করে। দে হ্যাভ সার্কুলার ডিএনএ। ব্যাকটেরিয়ার মধ্যে কি দেখতে পাবো? সার্কুলার ডিএনএ। দেখ, এইটা হচ্ছে সার্কুলার ক্রোমোজোম। সার্কুলার ক্রোমোজোম বাট ডাবল স্ট্র্যান্ডেড, হ্যাঁ। ক্রোমোজোম, বাবা ওর ভদ্র নামটা নিউক্লিয়েট, কিন্তু জিনিসটা তো সার্কুলার ক্রোমোজোম। বুঝেছো? যেরকম বাড়ির একটা ডাক নাম থাকে, মদন, গোপাল, কিছুটা থাকে তো, এদেরও সেরকম। দ্যাট ইজ সার্কুলার ক্রোমোজোম। সো ব্যাকটেরিয়া হ্যাভ সার্কুলার ক্রোমোজোম। নিউক্লিয়াস না বলে নিউক্লিয়েট কেন বলছি? বিকজ তাদের মধ্যে কোনো নিউক্লিয়ার মেমব্রেন নেই, ক্রোমাটিন ফাইবার তৈরি হচ্ছে না, নিউক্লিওপ্লাজম নেই, কিচ্ছু নাই। আচ্ছা, এছাড়াও দেখ, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এগুলো কি? দ্যাট ইজ অলসো এক্সট্রা ক্রোমোজোমাল ফ্যাক্টর। ক্রোমোজোমের মধ্যে সার্কুলার ক্রোমোজোম যেরকম আছে, এদের ক্রোমোজোম ছাড়াও কিছু এক্সট্রা ক্রোমোজোমাল ফ্যাক্টর থাকে। কি থাকে? এক্সট্রা ক্রোমোজোমাল ফ্যাক্টর। তার নাম হচ্ছে প্লাজমিড। প্লাজমিড এর দুটোর ইম্পর্টেন্ট রোল আছে। প্লাজমিডের রোল কি নোট করে নেবে। প্লাজমিড দুটো রোল প্লে করে। একটা হচ্ছে রিপ্রোডাকশনে হেল্প করে, সেক্সুয়াল রিপ্রোডাকশনে হেল্প করে ব্যাকটেরিয়ার। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ইট হ্যাজ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন। এই অ্যান্টিবায়োটিক কি আগের দিনই বলেছিলাম, অ্যান্টি মিনস এগেইনস্ট, বায়ো মিনস লাইফ। যে কেমিক্যাল গুলো লাইফের এগেইনস্টে কাজ করছে, ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে, যেগুলো মাইক্রোবস থেকে তৈরি হয় আর ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে দিতে পারে, সেই অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে সার্ভাইভ করতে গেলে ব্যাকটেরিয়া কিছু জিন তৈরি করে ফেলেছে, রেজিস্ট্যান্ট জিন। যে জিনগুলোর প্রোডাক্ট এই অ্যান্টিবায়োটিক থেকে সার্ভাইভ করায় থাকে। এক্সট্রা ক্রোমোজোমাল ফ্যাক্টর, অর এটাকে যেটাকে আমরা বলি প্লাজমিড। মাথায় ঢুকলো? ওকে। তার মানে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, স্যার প্লাজমিড, এই যে প্লাজমিড, দ্য নাম্বার অফ প্লাজমিড মে ভ্যারি। একটা থেকে 100 পর্যন্ত প্লাজমিড থাকতে পারে, 100টা পর্যন্ত প্লাজমিড যেতে পারে। বুঝেছো? ওকে। এর মধ্যে কি রয়েছে? দে হ্যাভ সাইটোপ্লাজম অলসো। তার মানে এখানেও কি রয়েছে? সেমি ফ্লুইড, পুরো লিকুইড নয়, সেমি লিকুইড বা সেমি ফ্লুইড কি রয়েছে? সাইটোপ্লাজম। কারণ এই সাইটোপ্লাজমে ফাংশন হবে, বায়োকেমিক্যাল রিয়াকশন হবে। কারণ ব্যাকটেরিয়ার মধ্যে যখন অ্যানারোবিক রেসপিরেশন হবে তখন গ্লাইকোলাইসিসটা ফলো করে। তো সাইটোপ্লাজমের মধ্যে কি হবে? কেমিক্যাল রিয়াকশন হবে। এছাড়া কি রয়েছে? দে হ্যাভ রাইবোজোমস। এটা কি? দ্যাট ইজ 70 টাইপস অফ রাইবোজোম। তো দিস রাইবোজোম হেল্পস ইন প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস হেল্প করে। আচ্ছা, এখানে দেখো, কিছু ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই ক্রোমাটোফোর বা ক্রোমোফোর বলি, কালার জেনারেশন করতে পারে। বুঝেছো?
ক্রোমাটোফোর বা ক্রোমোফোর বলে স্ট্রাকচার থাকে, যেটা ব্যাকটেরিয়াকে কালারও প্রোভাইড করতে পারে। এছাড়াও ব্যাকটেরিয়া চারদিকে দেখো ব্রিসেল লাইক কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ছোট 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 ছোট। এই যে ব্রিসেল লাইক স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছ, যাকে আমরা কি বলি, পিলি। আবার একটু বড় হলে ফিমব্রি। ফিমব্রি আর পিলি ছোট আর বড় সাইজের ডিফারেন্স। আর যেটা এই যে লম্বা লম্বা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা একমাত্র যেটা হেল্পফুল লোকোমোশন। ব্যাকটেরিয়াতে ফ্ল্যাজেলা কি হেল্প করে? লোকোমোশনে হেল্প করে, বুঝেছো? বাট পিলি এন্ড ফিমব্রি এর কাজটা কি? ইট অ্যাটাচড উইথ সাবস্ট্রেটাম। কোনো রকি সারফেসে অ্যাটাচ করতে হবে, কোনো হোস্ট বডিতে অ্যাটাচ করতে হবে, সেগুলো থেকে হেল্প করবে পিলি এন্ড ফিমব্রি। বাট পিলি এন্ড ফিমব্রি হ্যাজ নো রোল ইন লোকোমোশন। লোকোমোশনে হেল্প করবে কে? ফ্ল্যাজেলা। অল ব্যাকটেরিয়া হ্যাভ নো সাচ ফ্ল্যাজেলা। অনেকের ক্ষেত্রে ফ্ল্যাজেলা থাকেও না, তখন তার একটা আলাদা নাম হয়, আমরা এখন ক্লাসিফিকেশনে আসবো বলবো। তো এইটুকু ক্লিয়ারলি বোঝা গেল। তো এই যে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ প্রোক্যারিওটিক সেল, বেসিক স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া কিছু বেনিফিশিয়াল হয়, আবার ব্যাকটেরিয়া কিছু হার্মফুল হয়। যেমন বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আমরা ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটি, এটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম সিম্বায়োটিক রিলেশনশিপ করে নাইট্রোজেন ফিক্সেশন করে। অ্যাজেটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, এগুলো সব বেনিফিশিয়াল আছে। আবার কিছু ক্ষতি করে, বল দেখি এবং চারটে ব্যাকটেরিয়ার নাম বল যেটা তো রোগ আনে। এক একটা করে বল। ক্লস্ট্রিডিয়াম টিটেনি, টিটেনি করে। আর কিছু? হ্যাঁ, ভিব্রিও কলেরি, কলেরা রোগ করতে পারে। সালমোনেলা টাইফি, টাইফয়েড করতে পারে। টিউবারকুলোসিস যেটা, সেটাও ব্যাকটেরিয়া। তো এগুলো সব আছে, টিবি রোগ করে। আবার ব্যাকটেরিয়া ভালো ভদ্র হয়, যেগুলো আমরা জেনে গেলাম। ঠিক আছে, চলো এইবার আমরা চলে আসব এই যে ব্যাকটেরিয়া, এর কিছু স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছে। ব্যাকটেরিয়াকে তিনটে গ্রুপে ভাগ করে, মানে অ্যাকর্ডিং টু থ্রি বেসিসে ভাগ করতে পারে। একটা হচ্ছে স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার ব্যাকটেরিয়াকে ভাগ করতে পারি, রাইট? কি কি স্ট্রাকচার? দেখ, একটা রড লাইক স্ট্রাকচার হতে পারে, দেখ রডের মতো স্ট্রাকচার হলে। এই রডের মতো স্ট্রাকচার হলে কি বলবো? ব্যাসিলি বা ব্যাসিলাস। ওকে, এটা কি বলতে পারি? ব্যাসিলিস বা ব্যাসিলাস। আচ্ছা, যদি এই স্ট্রাকচারটা এরকম ডটেড ডটেড হয়, এটাকে কি বলবো? কক্কাস। দেখবে ডিপ্লোকক্কাস, ডিপ্লোকক্কাস মানে দুটো। হ্যাঁ, কক্কাস। আবার এই স্ট্রাকচারটা যদি এরকম কয়েলড হয়, কি হবে? স্পাইরাম হলো। এই স্ট্রাকচারটা যদি কমা শেপড হয়, ভিব্রিও কলের নাম পড়েছি আমরা, ভিব্রিও। মানে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার ব্যাকটেরিয়াকে আমরা চারটে গ্রুপে ভাগ করতে পারি। ব্যাসিলি, দ্যাট ইজ রড শেপ। কক্কাস, দ্যাট ইজ স্ফেরিক্যাল শেপ। স্পাইরালাম, কয়েলড হবে। ভিব্রিও, কমাস। তাই তো? তাহলে এখানে নামগুলো লিখে আমি ব্যাসিলাস মানে কি বলছি? রড লাইক। কক্কাস মানে কি হবে? স্ফেরিক্যাল। স্পাইরালামে কি হবে? কয়েলড। ভিব্রিওতে কি হবে? কমা শেপ। মাথায় ঢুকলো? এগুলো গেল অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, আমরা ব্যাকটেরিয়াকে এতগুলো ভাগে ভাগ করতে পারি। এবার নেক্সট হচ্ছে এই যে ব্যাকটেরিয়া, এটা অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ ফ্ল্যাজেলা, অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ ফ্ল্যাজেলা ব্যাকটেরিয়াকে আমরা ভাগ করতে পারি কিরকম, দেখ। যদি কোনো ব্যাকটেরিয়া দেখছি যার কোনো কি, ব্যাকটেরিয়া আঁকি আগে। আচ্ছা,
ব্যাস, এই একটা ব্যাকটেরিয়া আঁকলাম। এই ছোট করে দিয়েছি না, ওই জন্য একটা মাইক্রোস্কোপের নিচে দেখছি তো। ব্যাস, দেখ এখানে কোনো ফ্ল্যাজেলা নেই। সো ইফ দেয়ার ইজ নো ফ্ল্যাজেলা, তখন তাকে আমরা বলবো আর্ট্রিকাস ব্যাকটেরিয়া। তখন তাকে বলবো আর্ট্রিকাস ব্যাকটেরিয়া। তার মানে এখানে কি ব্যাকেটে হবে? নো ফ্ল্যাজেলা। এইবার এইটাতে যদি একটা ফ্ল্যাজেলা থাকে, ইফ দেয়ার ইজ ওয়ান ফ্ল্যাজেলা অ্যাট ওয়ান এন্ড, অ্যান্টেরিয়র এন্ড বা পোস্টেরিয়র এন্ড যদি থাকে, তখন তাই কি বলবো? মনোট্রিকাস ব্যাকটেরিয়া। তার মানে কি? সিঙ্গল ফ্ল্যাজেলা। আবার এখানে যদি টাপস অফ ফ্ল্যাজেলা প্রেজেন্ট এট দ্য ওয়ান এন্ড, মানে একসাথে এক জায়গা থেকে একগুচ্ছ ফ্ল্যাজেলা এরকম বেরিয়েছে, রাইট? দ্যাট ইজ লোফোট্রিকাস ফ্ল্যাজেলা। লোফ মানে টাপস বলা হয়। লোফোট্রিকাস ফ্ল্যাজেলা, লোফোট্রিকাস। আর্ট্রিকাস, মনোট্রিকাস, লোফোট্রিকাস, তাহলে কি লিখবো? টাপস অফ ফ্ল্যাজেলা অ্যাট অ্যান্টেরিয়র। ওকে। হ্যাঁ, মানে একের বেশি থাকতে হবে, একটা সাইডে থাকবে। না মানে একটা মানে অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র সাইডে থাকবে, মানে যে কোনো একদিকে থাকবে। এইবার যদি ধর এইদিকে একটা বেরিয়েছে, আবার এইদিকে একটা বেরিয়েছে, দুটো এন্ডে আছে, অ্যান্টেরিয়র এন্ডে একটা আছে, পোস্টেরিয়র এন্ডে একটা আছে, তখন তার নাম আলাদা হয়ে যাবে। তার নাম হবে অ্যামফিট্রিকাস ব্যাকটেরিয়া। কোথায় আছে? একটা এক জায়গায় আছে, একটা দুদিকে আছে বাবা, পজিশনটা দেখো। বুঝতে পেরেছো? একের বেশি আছে কিন্তু এক জায়গায় আছে, তখন লোফো। দুদিকে আছে একটা একটা করে, তাহলে অ্যাম্ফি, অ্যাম্ফি মানে বোথ, বোথ সাইডে আছে, রাইট? তো সিঙ্গেল ফ্ল্যাজেলাম প্রেজেন্ট এট বোথ এন্ড, তখন তাকে আমরা কি বলবো? অ্যাম্ফিট্রিকাস। ওকে। যদি এরকম টাফ সব ফ্ল্যাজেলা দু সাইডেই থাকে, কি হবে? এদিকেও আছে, এদিকেও আছে, রাইট? অ্যাম্ফিলোফোট্রিকাস ফ্ল্যাজেলা, অ্যাম্ফিলোফোট্রিকাস, দ্যাট ইজ অ্যাম্ফিলোফোট্রিকাস, মানে টাফ সব ফ্ল্যাজেলা এট বোথ এন্ড, এট বোথ এন্ড, তখন তাকে বলবো অ্যাম্ফিলোফোট্রিকাস। ওকে। সো ইফ ফ্ল্যাজেলা প্রেজেন্ট থ্রু আউট দ্য বডি, সুন্দর করে, হ্যাঁ এরকম হয়। কত কিছু পৃথিবীতে আছে বাবা। হ্যাঁ, যেদিকে সেদিকে ঘুরে বেড়াবে। তো এর কেস হচ্ছে কি? পেরিট্রিকাস। পেরিট্রিকাস ব্যাকটেরিয়া মানে কি? ফ্ল্যাজেলা প্রেজেন্ট থ্রু আউট দ্য সারফেস। ফ্ল্যাজেলা প্রেজেন্ট থ্রু আউট দ্য সারফেস, এটা হলো পেট্রি। তো আমরা এটাকে ছোট্ট করে জিস্ট করে নেবো একবার। সবগুলো দেখতে পাচ্ছ একটা গ্লান্স? তো তার মানে কি, প্রথমে কি এঁকেছিলাম? আর্ট্রিকাস, আ মিনস লেস, আ মানে নেই, রাইট?
সো আর ট্রিকাস ব্যাকটেরিয়া মিনস দেয়ার ইজ নো ফ্ল্যাজেলাম, তার মানে লোকোমোটরি অর্গান নেই। যদি একটা না, ওই রেস্ট্রিক্টেড, ও হচ্ছে কি প্যাসিভ মুভিং হবে, কোন লিকুইডের মধ্যে লিকুইড যেদিকে যাবে সেদিকে চলে যাবে। বাকি যাদের ফ্ল্যাজেলা থাকবে তারা কারেন্টের এগেনস্টে মুভ করতে পারবে। তো মনোট্রিকাস মানে সিঙ্গেল, মনো মানে সিঙ্গেল। তো একটাই রয়েছে, যে কোনো একটা এন্ড, এন্ট্রির বা পোস্টেরিয়র এন্ড, জেনারেলি অ্যান্টেরিয়র এন্ডে থাকে। লোফো মানে টাপস অফ ফ্ল্যাজেলা এট দা অ্যান্টেরিয়র এন্ড রয়েছে, তখন তাকে আমরা লোফোট্রিকাস বলছি। অ্যাম্ফিট্রিকাস মানে কি, বোথ এন্ডে একটা করে রয়েছে। আবার অ্যাম্ফিলোফোট্রিকাস মানে টাপস অফ ফ্ল্যাজেলা এট বোথ এন্ড, আর থ্রু আউট দা স্ট্রাকচার বডি সারফেস দেখি, তখন আমরা কি বলবো, পেরিট্রিকাস। ওকে, এরপরে আমরা যেটা দেখবো সেটা কি আছে, তার মানে অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ আমাদের সিলিয়া ছিল, মানে ফ্ল্যাজেলা। তো এর মানে লোকোমোটরি অর্গান হয়ে গেল। একটা হচ্ছে স্ট্রাকচার উপরে। এইবার হচ্ছে যে স্টেন, ব্যাকটেরিয়া কিছু স্টেন নিতে পারে, তাকে গ্রাম সায়েন্টিস্ট গ্রাম, যদি স্টেন নেয় গ্রাম পজিটিভ, গ্রাম, আর যদি না নেয় গ্রাম নেগেটিভ। স্টেনের কালারটা কি হবে, ভায়োলেট। তো গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ডিফারেন্স আমরা করব। গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, খাতায় কিন্তু নোট করবে, হ্যাঁ। ওকে, দেখো, আমরা না একটা পয়েন্ট বেসিসে শিখি, মানে একটা ক্যামেরাটা, ওকে, চলো। সো গ্রাম পজিটিভ এন্ড গ্রাম জানতে হবে, কিছু পয়েন্ট বেসিসে শিখবো। যদি আমরা দেখি সেল ওয়াল, গ্রাম পজিটিভের কেমন হবে, গ্রাম নেগেটিভের কেমন হবে। সেল ওয়াল, গ্রাম পজিটিভের সেল ওয়াল কি হবে, সিঙ্গেল লেয়ার, একটাই লেয়ার থাকবে, বুঝেছো। গ্রাম পজিটিভের কি হবে, সিঙ্গেল লেয়ার অ্যান্ড স্মুথ সেল ওয়াল। কোনটা, ওটা তো গ্রাম স্টেনিং, ওটা ক্রিস্টাল ভায়োলেট স্টেন থাকে। তো সিঙ্গেল লেয়ার হবে অ্যান্ড স্মুথ সেল ওয়াল হবে। বাট গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কি হবে, ডাবল লেয়ার, ডাবল লেয়ার অ্যান্ড ওয়েভি হবে সেল ওয়াল, ওয়েভ, ঢেউ খেলানোর মতো, বুঝেছো। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি থিকনেস অফ সেল ওয়াল, থিকনেস অফ সেল ওয়াল, যেটা গ্রাম পজিটিভ তার থিকনেস অনেক বেশি হয়, রাইট। কত হবে, 20 to 80 ন্যানোমিটার, হাইলি থিক। আবার গ্রাম নেগেটিভের ক্ষেত্রে হবে কি, এটা 8 to 10 ন্যানোমিটার, এটা থিন হবে। গ্রাম পজিটিভের ক্ষেত্রে যদি পেপটাইডোগ্লাইকেন দেখি, পেপটাইডোগ্লাইকেন ইজ দ্য কম্পোনেন্ট অফ ব্যাকটেরিয়া সেল ওয়াল। এই পেপটাইডোগ্লাইকেন থাকবে, এবং এই পেপটাইডোগ্লাইকেন কি হবে গ্রাম পজিটিভের ক্ষেত্রে, ঠিক হবে, মানে ঠিক পেপটাইডোগ্লাইকেন পাবো। আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কি হবে,
থিন পেপটাইডোগ্লাইকেন। আচ্ছা, একটা অ্যাসিড থাকে টিকোইক অ্যাসিড বলে, যে অ্যাসিডটা থাকার জন্য তো বেসিক্যালি কালার সাথে রিয়াকশন হয়, কালারটা নেয়। তো টিকোইক অ্যাসিড, হ্যাঁ, টিকোইক অ্যাসিড কি হবে, গ্রাম পজিটিভে কি হবে, প্রেজেন্ট হবে, আর গ্রাম নেগেটিভে কি হবে, অ্যাবসেন্ট হবে। বুঝেছো? আচ্ছা, দেখো লিপিড কম্পোনেন্ট, হ্যাঁ, লিপিড কন্টেন্ট যদি দেখি কি হবে, লিপিড কন্টেন্ট ইন গ্রাম পজিটিভ কি হবে, দেখো পজিটিভ মানে কালার নিচ্ছে, তার মানে এটা কি হবে, লিপিড কন্টেন্ট কম হবে। লিপিড যদি বেশি থাকে লিপিড কালার নিতে পারবে না, সো লিপিড কন্টেন্ট কি হবে, লো কন্টেন্ট। আর এখানে লিপিড কি হবে, হাই কন্টেন্ট। যদি আমরা বলি লাইপোপলিস্যাকারাইড, লাইপোপলিস্যাকারাইড যদি দেখি আমাদের ক্ষেত্রে, ওই গ্রাম পজিটিভের ক্ষেত্রে কি হবে, নট প্রেজেন্ট বা অ্যাবসেন্ট বলতে পারিস। লাইপোপলিস্যাকারাইড কোথায়, এখানে অ্যাবসেন্ট, আর এখানে কি হবে, প্রেজেন্ট। হ্যাঁ, লিপিড প্লাস পলিস্যাকারাইডের কন্টেন্ট যুক্ত থাকে লাইপোপলিস্যাকারাইড হলো। আর একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে রেস্ট্রিকশন, মানে রেজিস্ট্যান্স, রেস্ট্রিকশন বলবো, রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক, যদি অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স দেখি, যারা গ্রাম পজিটিভ হয় তারা হাইলি সাসেপ্টেবল টু দ্য অ্যান্টিবায়োটিক, মানে অ্যান্টিবায়োটিক এলে তার সঙ্গে রিয়াকশন হবে, ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে। যারা গ্রাম নেগেটিভ হয় তারা জেনারেলি লেস সাসেপ্টেবল, খুব কম অ্যান্টিবায়োটিক আছে যারা ওদেরকে মারতে পারে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, দে আর হাইলি সাসেপ্টেবল টু অ্যান্টিবায়োটিক। আর এখানে কি হবে, দে আর ভেরি রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক। হুম, অ্যান্টিবায়োটিক না, লিপিড থাকে অ্যান্ড ওই ওয়ালটা থিন হয় বলে অ্যান্টিবায়োটিক কাজ করতে পারে, ঠিক হলে কাজ করতে পারছে। অ্যান্টিবায়োটিক কেমিক্যালটা লিপিড থাকলে নিতে পারবে না, লিপিড কম থাকলে স্টেন নিতে পারবে। তো আমরা একটা যদি জিস্ট করে ফেলি আর একবার দেখে নিই একটা জায়গায়, এট এ গ্লান্স কি দেখতে পাচ্ছি, গ্রাম পজিটিভের ক্ষেত্রে দেখ, সেল ওয়াল কি ছিল, সিঙ্গেল লেয়ার অ্যান্ড স্মুথ ছিল, স্মুথ ছিল অ্যান্ড সিঙ্গেল লেয়ার থাকার জন্য কালারটা নিচ্ছিল। কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কি হচ্ছে, ওয়েভি হয় অ্যান্ড, হ্যাঁ, আর এখানে যে পেপটাইডোগ্লাইকেনের অ্যারেঞ্জমেন্টটা থাকে না, গ্রাম পজিটিভের ক্ষেত্রে মেস লাইক স্ট্রাকচার, এই যে পেপটাইডোগ্লাইকেন না, মানে এই ধরনের স্ট্রাকচার হয়, এটা গ্রাম পজিটিভ। কিন্তু গ্রাম নেগেটিভে ইদার এরকম থাকবে বা এরকম থাকবে, তার জন্য কালারটা বেরিয়ে যায়। পেপটাইডোগ্লাইকেন যে অ্যারেঞ্জমেন্টটা থাকে গ্রাম পজিটিভের ক্ষেত্রে এই লঙ্গিটিউডালও থাকবে, আবার তোর ডায়াগোনাল, কিন্তু এর ক্ষেত্রে এই দুটো আলাদা হয়, এরকম থাকবে বা এরকম থাকবে, লম্বা লম্বি থাকতে পারে বা তার সেমি শুয়ে থাকতে পারে। বুঝেছো? তো অ্যারেঞ্জমেন্টটা এরকম হওয়ার জন্য কালার গুলো রিলিজ হয়ে যায়, আর ওটাতে অ্যারেঞ্জমেন্টটা এরকম নেটওয়ার্কের মতো থাকার জন্য কালার গুলো হোল্ড করতে পারে। বুঝেছো? এইটুকু ক্লিয়ার হলো? হুম।
এই তোরা শুনতে পাচ্ছিস? শোনা যাচ্ছে? চন্দ্র, গ্যাস স্যার শোনা যাচ্ছে। ম্যাজিক আছে, ম্যাজিক। তো এইটুকু ক্লিয়ার হলো ব্যাপারটা? ওকে। তো তার মানে ব্যাকটেরিয়াকে আমরা দুটো গ্রুপে ভাগ করে ফেললাম, একটা গ্রাম পজিটিভ একটা গ্রাম নেগেটিভ। একটা আমরা পড়ে ফেললাম স্ট্রাকচারে বেস করে, আর একটা পড়ে ফেললাম অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ প্রেজেন্ট। আর ব্যাকটেরিয়া একটা বেসিক স্ট্রাকচার আমাদের কাছে চলে এলো। ওই যে ব্যাকটেরিয়া স্ট্রাকচারটা বেসিক পড়ে ফেললাম না, দিজ আর দ্য প্রপার্টিজ অফ মনেরাও ঢুকে গেল, অনেকটা তুই মনের প্রপার্টি পড়ে ফেলি। চল, ওকে। দেখ, প্রোক্যারিওটিক সেল রিপ্রেজেন্টেড বাই ব্যাকটেরিয়া, রাইট? যেমন ব্লু গ্রিন অ্যালগি, মাইকোপ্লাজমা, পিপিএলও যেটাকে বলা হয়, পিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা আছে, হোয়াট ইজ পিপিএলও? So they are generally smaller and multiply more rapidly in eukaryote than eukaryote cells. আচ্ছা, এরা মাল্টিপ্লাই কিভাবে করে এটা খুব ইম্পর্টেন্ট। দে asexually মাল্টিপ্লাই যেটা করে সেটা হচ্ছে বাইনারি ফিশন। সো ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই দেমসেলফ সেক্সুয়ালি করতে পারে, আসেক্সুয়ালি করতে পারে। যেটা আসেক্সুয়ালি হবে সেটা হবে কি, ফিশন। এটা হচ্ছে আসেক্সুয়াল মেথড। ওকে। So they may vary greatly in shape and size. So four basic shape of the bacteria হচ্ছে দেখো, Bacillus, Coccus, Vibrio and Spirillum, যেটা অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। ক্লিয়ার হলো? ওকে। So organization of the prokaryote cells fundamentally similar, even though the prokaryotes exhibit wide variety of shape and functions. তাহলে অর্গানাইজেশনটা অনেকটা সিমিলার। All prokaryotes have cell wall, মানে এই সেল ওয়ালে কি থাকবে, পেপটাইডোগ্লাইকেন দিয়ে এদের সেল ওয়াল তৈরি, অ্যান্ড সেল মেমব্রেন এক্সেপ্ট মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমাতে এগুলো থাকে না। there is no cell wall and cell membrane. Okay, the semi fluid matrix, যেটাকে ভিসকাস বলছি, filling with cell is a cytoplasm. Okay, there is no well defined nucleus, আগেই পড়ে নিয়েছি, well defined nucleus নেই, only কি রয়েছে স্যার, ডিএনএ or RNA is there that act as genetic material, and genetic material is basically naked, কারণ কোনো কভার থাকে না, not enveloped by the nuclear membrane, ঘুরে বেড়াচ্ছে, ফ্লোট করছে। So in addition to genomic DNA, they have single chromosomes or circular DNA. এদের জিনোমিক ডিএনএ, সিঙ্গেল ক্রোমোজোম, সার্কুলার ডিএনএ। ইন অ্যাডিশন টু জিনোমিক ডিএনএ এখানে সিঙ্গেল ক্রোমোজোম আর সার্কুলার ডিএনএ পাই, তাহলে কোনগুলো হবে? প্লাজমিড। Many bacteria have small circular DNA outside the genomic DNA. This smaller DNA is called plasmids. Clear? So the plasmids of DNA confer certain unique phenotypic characters such as bacteria. Phenotypic character মানে কিরকম? ওই প্লাজমিডের মধ্যে যে জিনগুলো আছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, তাকে বিভিন্ন ব্যাকটেরিয়া ফেনোটাইপিক গুলোকে চেঞ্জ করাচ্ছে। ফেনোটাইপ মানে এক্সটার্নাল ক্যারেক্টার। সো ইন সাচ ক্যারেক্টার্স রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক্স, একটু আগে আমরা বললাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের উপরে গল্প আছে। ইন হায়ার ক্লাসেস উইল রিমেন দ্য প্লাজমিড। এই যে প্লাজমিডের কি হায়ার ক্লাস, মানে ক্লাস 12 আমাদের পড়তে হবে বায়োটেকনোলজি। ডিএনএ ইউজ ফর মনিটর দ্য ব্যাকটেরিয়া ট্রান্সফরমেশন ফর ডিএনএ, সব 12 এ আছে কি। বায়োটেক, হ্যাঁ, ভ্যাকসিনেশন না, ভ্যাকসিন আবার রয়েছে হেলথ এন্ড ডিজিজ চ্যাপ্টার। বায়োটেক এনার্জি অ্যাপ্লিকেশন, তোর এই যে ইনসুলিন মার্কেটে পাওয়া যাচ্ছে, আসবে, ভালো করে বুঝতে হবে। যে মুখস্থ করা পাবলিক সেখানে গেল, যে বুঝবে সেই গেল, খেলবে। সো দ্য নিউক্লিয়ার মেমব্রেন ইজ ফাউন্ড কোথায় পাবো? ইউক্যারিওটিক সেলস আমরা জানি। নো অর্গানেলস লাইক ওয়ান দ্য ইউক্যারিওটস ফাউন্ড প্রোক্যারিওট এক্সেপ্ট দ্য রাইবোসোম। রাইবোসোম দুজনের মধ্যেই রয়েছে। and prokaryotes have something unique in forms of intrusions, ছোট ছোট intrusion body পাবো, and specialized differentiated from the cell membrane, that is ছোট 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 ডটেড লাইক স্ট্রাকচার। আর ক্রোমাটোফোর থাকে কালার দেওয়ার জন্য, এন্ড এসেনশিয়াল ইনফোল্ডিং স্ট্রাকচার, যেটা হচ্ছে কি আমাদের স্টোরেজ হয় গ্রানিউলস, ওইগুলোই ইনফিউশন বডিজ হিসেবে থেকে যায়। কিছু ধর অর্গানিক
বা ইনঅর্গানিক কেমিক্যাল ওখানে স্টোর হয়ে থাকে। ভ্যাকিওলস এর ক্ষেত্রে স্টোর হয়। আচ্ছা, এইবার দেখো সেল এনভেলপ ইন মডিফিকেশন। মোস্ট প্রোক্যারিওটস পার্টিকুলারলি ব্যাকটেরিয়াল সেলস হ্যাভ কেমিক্যালি কমপ্লেক্স সেল এনভেলপ। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবো, প্রোক্যারিওটিক সেল মেমব্রেন হচ্ছে ইউনিলেয়ার, একটাই লেয়ার। ইউক্যারিওটিক সেল মেমব্রেন ইজ বাইলেয়ার। লিপিড বাইলেয়ার আমরা জানি, দুটো লেয়ার আছে ইউক্যারিওটিক সেল মেমব্রেনে, বাট প্রোক্যারিওটিক সেল মেমব্রেন কি? ইউনিলেয়ার। সেল এনভেলপ কনসিস্ট অফ টাইটলি বাউন্ড থ্রি লেয়ার স্ট্রাকচার, যেটা আমরা দেখে নিয়েছি কি কি। গ্লাইকোক্যালিক্স ইজ আউটার, সেকেন্ড কি থাকে সেল ওয়াল, ভেতরে কি থাকে প্লাজমা মেমব্রেন। Although each layer of envelope performs a distinct function, they together single protective unit। মানে এই তিনটে যদি যেহেতু ফাংশন আলাদা, কিন্তু তিনটেই মেইন রোল কি প্লে করে? প্রোটেকশন। ব্যাকটেরিয়া ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু গ্রুপস অন দ্য বেসিস অফ ডিফারেন্ট সেল এনভেলপস। দেখো এই যে গ্রাম, সায়েন্টিস্টের নাম ছিল গ্রাম, স্টেনিং প্রোডিউস ডেভেলপড বাই দ্য গ্রাম। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, একটু আগে আমরা ডিফারেন্স বুঝে গেছি, ক্লিয়ার? গ্লাইকোক্যালিক্স ডিফার কম্পোজিশন, থিকনেস যদি হয় তখন তাকে আমরা কি বলবো? ক্যাপসিউল। এদের থিক যদি হয়, এদের থিক এন্ড টাফ, তখন ক্যাপসুল বলবো। লুজ হলে তখন আমরা কি বলবো? স্লাইম। ক্লিয়ার হলো? সেল ওয়ালস ডিটারমাইন দ্য শেপ অফ cells and provide the strong structural support to prevent bacterium from the bursting and collapsing. Bursting and collapsing কেন বলছে? ব্যাকটেরিয়া যখন জলের মধ্যে ফ্লোট করবে, তো যদি জল বাইরে থেকে বেশি থাকে এবং ভেতরে কম থাকে, জল কি হবে? ঢুকে পড়বে, ঢুকে পড়ে ওকে বাস্ট করে দেবে। তো এটা রিজিডিটি প্রোভাইড করছে কে? সেল ওয়াল। Plasma membrane is selectively permeable membrane in nature, like আমাদের যেরকম প্লাজমা মেমব্রেন সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, ওদের হচ্ছে। সো দ্য মেমব্রেন ইজ সিমিলার টু স্ট্রাকচারালি দ্যাট অফ ইউক্যারিওটস। শুধুমাত্র একটা জিনিসের তফাৎ আছে, এটা ডাবল লেয়ার, এটা মানে বাইলেয়ার আর ইউনিলেয়ার। আর স্পেশালাইজড মেমব্রেন স্ট্রাকচার কল মেসোজোম, যেটা এক্সটেনশন অফ প্লাজমা মেমব্রেন ইনটু দ্য সেল that forms vesicles, tubules and lamina. They help in cell wall formations. অনেকগুলো থাকে, জেনারেলি একের বেশি থাকে। হ্যাঁ, হ্যাঁ। তো এদের দেখো ফরমেশন, ডিএনএ রেপ্লিকেশন করবে, ডিস্ট্রিবিউশন অফ ডটার সেলস করবে। দে অলসো হেল্প ইন রেসপিরেশন, সিক্রিশন প্রসেস, ইনক্রিজ সারফেস এরিয়া। এগুলো ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সারফেস এরিয়া বাড়ালে অ্যাবজর্পশন বাড়াতে পারবে। সো প্লাজমা মেমব্রেন এনজাইমেটিক কন্টেন্ট এখান থেকে আসবে। So in some prokaryotes like cyanobacteria, there are membrane extension and cytoplasm is a chromatophores which contain pigments. Cyanobacteria ক্ষেত্রে একটা স্পেশাল chromatophores পাই, যেটা পিগমেন্ট কালার দিচ্ছে ওকে। Bacterial cell may be motile or non-motile. If the flagella is present, তখন motile হবে, flagella absent মানে non-motile হয়ে যাবে। If motile, they have thin filamentous extension called flagella। এই flagella তিনটে পার্ট, যেখান থেকে অরিজিনেট করে তাকে বলা হয় বেসাল বডি, যেটার সঙ্গে অ্যাটাচ থাকে দ্যাট ইজ হুক, আর যেটা এক্সটেন্ডেড পার্ট আউটসাইড তাকে আমরা কি বলবো? ফিলামেন্ট। হুম, ডায়াগ্রামটা সেল মেমব্রেন থেকে বেরিয়ে আসছে। সেল মেমব্রেন মানে কোন লেয়ার? ভেতর লেয়ার থেকে, সেখানেই থাকছে তোর বেসাল বডি। এই দেখো, ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলাম কম্পোস্ট অফ থ্রি পার্টস, ফিলামেন্ট, হুকস এন্ড বেসাল বডি। বেসাল বডি হচ্ছে, এই ধর আমি যদি ডায়াগ্রামটা করি, এই তিনটে লেয়ার, ওকে, এইখানে রয়েছে বেসাল বডি। তো দিস ইজ বেসাল বডি। তারপরে এই যে এটা ধরে রেখেছে সেটা হুক, তারপরে এই যে যেটা বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ফিলামেন্ট। বেসাল বডি হচ্ছে দ্য প্লেস ফ্রম ওয়্যার দে অরিজিন। হুকটা হচ্ছে অ্যাটাচ করে রাখছে বেসাল বডির সাথে ফিলামেন্টটাকে। এই যে এরিয়াটা, যেটা এখানে হুক এরিয়া, যেটা এর সাথে অ্যাটাচড হয়ে রয়েছে। আর যেটা বাইরে বেরিয়ে গেছে, যেটা মোটাই, যেটা নড়াচড়া করে, সেটা হচ্ছে কি? ফিলামেন্ট। বুঝেছো? So the filaments is longest portion of the extended cell surface to the outside. Beside the flagella, pili and pimpri also surface structure of the bacteria, but they do not play motility. এরা কিন্তু মোটিলিটিতে কোনো রোল প্লে করে না। পিলি elongated tubular structure,
যার মধ্যে একটা প্রোটিন থাকে তার নাম হচ্ছে টিবিউলিন, সরি পিলিন, পিলির মধ্যে থাকে পিলিন, হ্যাঁ মাথায় রাখবি। পিলির মধ্যে একটা প্রোটিন থাকে তার নাম হচ্ছে পিলিন প্রোটিন, এই যে দিয়েছে না স্পেশাল প্রোটিন, দ্য নেম অফ স্পেশাল প্রোটিন ইজ পিলিন, and the film is small bristle like fibers that sprouting out from the cells, and in some bacteria they are known helps to attachment to the bacteria, to rocks and streams and also the host tissue, attachment help করে বাট লোকোমোশনে এদের কোনো রোল নেই। ক্লিয়ার? এইটুকু বুঝেছে সবাই? কোনো ডাউট আছে এইটুকুতে? এইখানে দেখো, সো রাইবোজোম, এইখানে কয়েকটা টার্মিনোলজি আছে। ইন প্রোক্যারিওটস রাইবোজোমস অ্যাসোসিয়েট উইথ দ্য প্লাজমা মেমব্রেন অফ দ্য সেলস, সেলস এর প্লাজমা মেমব্রেনের সঙ্গে অ্যাসোসিয়েট থাকবে, কেন কি এর তো ই আর নেই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নেই, সাইটোপ্লাজমে ঘুরে বেড়াবে। দে অ্যাবাউট 15 ন্যানোমিটার বাই 20 ন্যানোমিটার ইন সাইজ, এন্ড টু সাব ইউনিট 50 এন্ড 30, আগের দিন আমরা বলেছিলাম, বিকজ 70s এর লার্জ ইউনিটটা হচ্ছে 50s এন্ড স্মল ইউনিট হচ্ছে 30s। ওকে, when present together the 70s prokaryotic ribosome, রাইবোজোম আর দ্য সাইট ফর প্রোটিন সিনথেসিস, মানে এদের ক্ষেত্রে রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। সেভারাল রাইবোজোমস অ্যাটাচ টু দ্য সিঙ্গেল এমআরএনএ, দ্যাট ইজ কল্ড পলিজোম অর পলিরাইবোজোম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই পলিজোম বা পলিরাইবোজোমটাকে মার্ক করে নেবে। সো কোশ্চেন আসে, হোয়াট ইজ পলিজোম? when more than one ribosome attached with single mRNA, তার মানে মেসেঞ্জার আরএনএ দেখতে কিরকম হয়, এরকম থ্রেড লাইক স্ট্রাকচার, বুঝেছো? দিস ইজ দ্য মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএ এর উপরে কি বসে রয়েছে? এটা একটা রাইবোজোম, এটা একটা রাইবোজোম, এটা একটা রাইবোজোম। এমআরএনএ এর উপরে যখন অনেকগুলো রাইবোজোম লোড হয়ে থাকে সেই স্ট্রাকচারটাকে বলছে পলিজোম। এমআরএনএ থেকে প্রোটিন বানাচ্ছে, রাইবোজোমটা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, মেশিনারি, রাইবোজোম প্রোটিন তৈরি করাচ্ছে। আর এমআরএনএ এর মধ্যে থাকছে তোর মেসেজ, দ্যাট ট্রান্সফর্ম, মানে যেটা তৈরি হয়েছে ফ্রম ডিএনএ। এমআরএনএ থেকে হচ্ছে মেসেজ নিয়ে আসছে। মানে প্রথমে যেটা হয়, এটা বেসিকটা বুঝে নাও, আমাদের ডিএনএ যে থাকে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এর মধ্যে থাকে জিন। এই জিন সেই জিন নয় যে একটু প্রদীপ ঘষে দিলাম বেরিয়ে এলো, তিনটে তোর উইশ করে চলে গেল, এরকম জিন নয়। এই জিনটা হচ্ছে ফ্র্যাগমেন্ট অফ নিউক্লিওটাইড, এটিজিসি এইসব বেস পেয়ার দিয়ে তৈরি। যে জিনটা স্পেসিফিক্যালি তোর প্রোটিন তৈরি করতে পারে। মানে কিরকম, ধর আমি এখন আমি চিকেন খেলাম, তো চিকেনের মধ্যে ম্যাক্সিমাম কি রয়েছে? প্রোটিন, ফ্যাট থাকে এন্ড সাম কার্বোহাইড্রেট। প্রোটিন ভাঙার জন্য প্রোটিওলাইটিক এনজাইম লাগবে, ফ্যাট ভাঙার জন্য লাইপেজ লাগবে, কার্বোহাইড্রেট ভাঙার জন্য অ্যামাইলেজ মানে কার্বোহাইড্রাইজিং এনজাইম লাগবে। মানে এই যে এনজাইম গুলো তৈরি হবে কারণকে, এনজাইম এনকোডেড বাই দ্য জিন, মানে এই জিনটা প্রথমে ট্রান্সক্রিপশন করে এমআরএনএ তৈরি করে। সেই এমআরএনএ এর মধ্যে, এমআরএনএ ফুল কি, মেসেঞ্জার আরএনএ, দে ক্যারি মেসেজ। সেই মেসেজটা ডিকোড করে আলটিমেটলি প্রোটিন তৈরি হবে, এটা ট্রান্সলেশন। এটা ক্লাস 12 গিয়ে আমরা ডিটেলসে তিনটে প্রসেস পড়বো, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তো এখানে এই এমআরএনএ এর উপরে রাইবোজোম গুলো লোড হয় কেন? বিকজ রাইবোজোম একটা যে প্রোটিন ফ্যাক্টরি, তো রাইবোজোম ওই ফ্যাক্টরিতে যে প্রোটিন তৈরি হবে, কোন প্রোটিন তৈরি হবে ওই মেসেজটাকে নিয়ে আসবে মেসেঞ্জার আরএনএ। এই জন্য একসাথে পলিজোম বলা হয়। ক্লিয়ার হলো? ওকে, এবার হচ্ছে ইনক্লুশন বডি। দেখো, রিজার্ভ ম্যাটেরিয়ালস ইন প্রোক্যারিওটিক সেলস আর স্টোরড উইথিন দ্য সাইটোপ্লাজম ইন ফর্মস অফ ইনক্লুশন বডি। দিস আর নট বাউন্ডেড বাই দ্য মেমব্রেন, ছোট্ট ছোট্ট গ্রানিউলের মতো স্ট্রাকচারে বসে থাকে। সো দে লাই ফ্রি ইন দ্য সাইটোপ্লাজম, যেমন ফসফেট গ্রানিউলস, এই যে সায়ানোফাইসিয়ান গ্রানিউলস, গ্লাইকোজেন গ্রানিউলস, আর ছোট্ট গ্যাস ভ্যাকিউলস ফাইন্ড ইন দ্য ব্লু গ্রিন অ্যালগি। হ্যাঁ স্যার, এই জন্য আমি তোমাদের বললাম যে প্রতিটা চ্যাপ্টারের শেষে একটা দুটো পেজ অ্যাড করো। পুরো চ্যাপ্টারটা পড়ার পর যেগুলো খুব ইম্পর্টেন্ট ট্রিকি ছোট ছোট পয়েন্ট, ওগুলো নিজেরাই বানাও, যে যার মতো করে বানাও। আজকে আমি তোকে বললাম যে আহ, তোর কাছে ধর সোয়ান, স্লাইডেন সব জানা আছে, বাট ওর কাছে তো না থাকতে পারে। রিভিশন করার সময় ও সেটাকে বেশি ফোকাস করবে। এই জন্য তোমার ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি পড়ানোর সময় হাইলাইট করে যাচ্ছি, এইটা খুব ইম্পর্টেন্ট। তো এই জায়গাগুলো পড়বে ভালো করে, রিভিশন করো। রিভিশন করার পর যদি তোমার মনে হয় যে না এটা আরো ভালো করে মাথায় রাখতে হবে, তুমি প্রপার ওই ছোট 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 নোটস বানাও, দিয়ে দুটো পেজের মধ্যে বেশি এক্সটেন্ড করো না।
প্রতিটা এনসিআরটির পেছনে দুটো এনসিআরটি কিনবে, আর একটা এনসিআরটি কিনে নেবে সবাই। এই যে এনসিআরটি যেটা করবে এটা স্কুল নিয়ে যাবে, এটা বাড়িতে থাকবে, এটা বাড়িতে প্র্যাকটিসের জন্য। স্কুলের জন্য একবারে সুন্দর নিট অ্যান্ড ক্লিন হবে এনসিআরটি, হ্যাঁ, একবারে ফ্রেশ, তুমি কিছুই পড়ো না। আর এই এনসিআরটি থাকবে নিজের জন্য, এটা তোমার কম্পিটিশনে তোমাকে হেল্প করবে, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার হলো? পার্পল ব্যাকটেরিয়া হচ্ছে এই যেরকম আমাদের সায়ানো ব্যাকটেরিয়া একটা, ব্লু গ্রিন অ্যালগি এরকম বলি, সেরকম পার্পল কালার, কালার ক্রোমাটোফোর থাকে বলে কালার প্রোভাইড করে, ওই জন্য পার্পল ব্যাকটেরিয়া না, এই ক্রোমাটোফোর ওদের কালার প্রোভাইড করছে। ওকে, এবার আমরা চলে আসবো স্যার ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল ক্লিয়ার হয়ে গেল, ইউক্যারিওটিক সেল চলে আসবো। ইউক্যারিওটিক সেল ডায়াগ্রাম সবাই ড্র করে নিয়েছে নিশ্চয়ই। আমি দেখবো আফটার ক্লাস, আমি দেখবো। আমরা এক একটা জিনিস পড়ি, প্রথমে পড়বো সেল মেমব্রেন। সেল মেমব্রেন, সেল মেমব্রেনকে আমরা কি বলতে পারি? সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। সেল মেমব্রেনকে কি বলবো? সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। আচ্ছা দেখো, তাহলে ডায়াগ্রাম ড্র করবো, আমার সঙ্গে ডায়াগ্রাম ড্র করে ফেলো। তো এখানে আমাদের জানতে হবে যে সেল মেমব্রেন, সেল মেমব্রেন ইন ইউক্যারিওট যদি আমরা দেখি, বা প্রোক্যারিওটে আমরা যদি সেল মেমব্রেন দেখি, মোর অর লেস বেসিক কম্পোনেন্ট সেল কি দিয়ে তৈরি হয়? লিপিড, ফসফোলিপিড এন্ড সাম প্রোটিনস। লিপিড এন্ড প্রোটিন দিয়ে মেইনলি কম্পোনেন্টটা তৈরি হয়। তো এখানে দেখতে পাচ্ছিস ইউক্যারিওটিক এর ক্ষেত্রে যেটা হচ্ছে, এই যে লিপিড মেমব্রেন দেখতে পাচ্ছ, দ্য লিপিড বাইলেয়ার, এই যে এক একটা হচ্ছে ফসফোলিপিড। এই ফসফোলিপিডের যে এই যে এক একটা গোল বলের মতো স্ট্রাকচার দেখছো, এই বলটা কি? এটা হচ্ছে হাইড্রোফিলিক হেড, হাইড্রোফিলিক হেড, বা এটাকে কি বলতে পারি? পোলার হেড। পোলার হেড ওর হাইড্রোফিলিক হেড। ফিলিয়াম মানে ভালোবাসা, অ্যাট্রাকশন। তো হাইড্রোফিলিক, জলের প্রতি অ্যাট্রাকশন আছে, ওই জন্য লিপিডের। আর এই যে চেনটা হচ্ছে, চেনটা যেটা দেখতে পাচ্ছি, যে টেলটা, এটা হচ্ছে হাইড্রোফোবিক টেল। এটা কি? হাইড্রোফোবিক টেল বা নন পোলার টেল। এই যে হাইড্রোফোবিক টেল, দেখ খুব ইন্টারেস্টিংলি, সেল কোথায় থাকে? সেলের ভেতরেও জল, বাইরেও জল, তাই তো? সেলের ভেতরে জলটা কি? সেমি ফ্লুইড স্ট্রাকচার, তার মানে লিকুইড রয়েছে। আবার সেলের বাইরে রয়েছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, তার মানে দুটো জল থেকে প্রোটেকশন দেওয়ার জন্য লিপিডটাকে দু সাইড থেকে প্রোটিনের একটা কভারিং দিয়ে দেওয়া হবে, ওই হাইড্রোফিলিক রিজিয়ন দিয়ে দেওয়া হবে। হাইড্রোফিলিক কোনটা? এই বল, প্রতিটা বল এক একটা হাইড্রোফিলিক। ওই জন্য দেখ এদিকেও হাইড্রোফিলিক আছে, এদিকেও হাইড্রোফিলিক আছে। আর তারা দুজন মাঝখানে কাকে আটকে রেখেছে? হাইড্রোফোবিক টেল গুলোকে ধরে রেখেছে। কারণ ডাইরেক্টলি এরা জলের সাথে রিয়াকশন হলে এটা ডিসইন্টিগ্রেট হয়ে যাবে, ভাঙতে শুরু করবে। এদের ডাইরেক্টলি এরা জলের অ্যাটাচমেন্টে না আসে, তার জন্য টেল গুলো ভেতরের দিকে আছে, আর বাইরের কে রয়েছে? হেড গুলো। সো হেড গুলো অলওয়েজ হাইড্রোফিলিক, টেল গুলো অলওয়েজ হাইড্রোফোবিক। ফোবিয়া মানে ঘৃণা করা, ফোবিয়া মানে দূরে সরাচ্ছে। কে সরাচ্ছে? কেমন টানছে? কেমন টেল সরাচ্ছে টানছে না তো, প্রোটেকশনের পারপাস বললাম। প্রোটেকশনের পারপাস মানে তো একটা ছোট জিনিস বোঝায়। তুই ধর জলে পড়লে তোর সমস্ত স্ট্রাকচার ডিস্ট্রাকশন হয়ে যাবে, তাই তো? আমি কি করলাম, তো চারদিকে পলিথিন দিয়ে দিলাম। পলিথিন দিলে কি জল আর তোর সাথে পৌঁছতে পারবে না, তুই ঠিক থাকছিস। তার মানে এখানে যে হাইড্রোপোলার হেড গুলো, সেগুলো কি করছে? একটা ব্যারিয়ার ক্রিয়েট করবে। হ্যাঁ, হাইড্রোফোবিক ইন নেচার, ভেতরটা হাইড্রোফোবিক, বাইরেটা হাইড্রোফিলিক কন্ডিশন, বুঝেছো? যাতে হাইড্রোফোবিক এরিয়াটা ঠিকঠাক থাকে, ইন্টিগ্রিটিটা মেনটেন করতে পারে, নইলে ডিস্ট্রাকশন হবে, ভেঙে যাবে। আর এইটা দিয়েই মেনলি বাইলেয়ারটা তৈরি। আর এর মাঝখানে মাঝখানে দেখতে পাচ্ছ কিছু, তার মানে আমরা বলেছি সেল মেমব্রেন ইজ এ সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। ওয়াই সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন?
কারণ এটা প্রোটিন দিয়ে মাঝখানে মাঝখানে দেখ কিছু প্রোটিন চ্যানেল দেখতে পাচ্ছি, এটা এটা পুরো দুটো বাই লেয়ার ক্রস করে গেছে। তার মানে এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, মাঝখান দিয়ে এরকম একটা চ্যানেল ক্রস করে গেছে একটা ক্যানেলের মতো। এই চ্যানেল দিয়ে ইজিলি মেটেরিয়াল ট্রান্সফার হতে পারে। মানে এটা কি করে, এটা একটা হেল্প করলো কি, যখনই কোনো হাইড্রোফিলিক স্ট্রাকচার ঢুকছে ভেতরে, হাইড্রোফোবিক রিজিয়ন দিয়ে যখন যাবে সেটা নষ্ট হতে পারছে, তাকে একটা প্রোটেক্টিভ কভারিং দিয়ে ট্রান্সফার করে দেবে। সিলেক্টিভলি পারমিয়েবল কেন বলি, বিকজ সাম সিলেক্টেড ম্যাটেরিয়াল ক্যান ট্রান্সফার ফ্রম আউটসাইড টু ইনসাইড অর ইনসাইড টু আউটসাইড যেতে পারে। এই জন্য সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। যেমন কিছু সোডিয়াম চ্যানেল, পটাশিয়াম চ্যানেল, সোডিয়াম পটাশিয়াম পাম্প, এগুলো এই মেমব্রেনে বসে থাকে, যারা হেল্প করে ট্রান্সপোর্টে। আমরা নার্ভ ইম্পালস জেনারেশন সার্কুলেশনে বলেছিলাম, মনে পড়ে? দের যে সোডিয়াম চ্যানেল, দের যে পটাশিয়াম চ্যানেল কোথায় ছিল? এগুলো তো সেই অ্যাক্সোলেমা মানে অ্যাক্সনের উপরে যে কভারিং এর উপরে ছিল, সে অ্যাক্সনের কভারিং মানে সেল মেমব্রেন। তো এই যে পাম্প বা চ্যানেল এগুলো থাকে, এইগুলো হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিনের রোল প্লে করছে। এবার কিছু কিছু প্রোটিন থাকে পেরিফেরাল প্রোটিন, দেখ সাইডের প্রোটিন গুলো কি, সাইডের প্রোটিন গুলো কি বলা হয়, পেরিফেরাল প্রোটিন। তার মানে এই ফসফোলিপিড বাইলেয়ারের মাঝে কিছু আছে ইন্টিগ্রাল প্রোটিন, কিছু আছে পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন গুলো পেরিফেরিতে থাকছে, যারা দুটো লেয়ার ক্রস করছে না। ইন্টিগ্রাল প্রোটিনটা ক্রস করছে, ক্লিয়ার হলো? অ্যান্ড চেন লাইক কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছিস, এগুলো হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিন প্রোভাইড করে সেল আইডেন্টিটি। সেল আইডেন্টিটি মানে কিরকম, আমি প্রজ্ঞানকে সুন্দর করে নাড়া করে দিলাম, নাড়া করে দিয়ে আমি একটা সুন্দর মহিলাদের চুল লাগিয়ে দিলাম, শাড়ি ফাড়ি পরিয়ে ওকে এখন বাড়িতে পাঠালাম। ইনিশিয়ালি তার বাবা মা চিনতে পারবে? ইনিশিয়ালি পারবে না, পরে চিনে যাবে, কারণ বাবা মারই তো ওটা চিনে যাবে, কিন্তু ইনিশিয়ালি চিনতে পারবে না। তার মানে তার আইডেন্টিটি কিভাবে চেঞ্জ হলো, বাইরের মর্ফোলজি চেঞ্জ করে দিয়েছি, মানে বাইরের কিছু সাজগোজ চেঞ্জ করেছিলাম বলে। তোর বডির যে সেলটা আছে, আর বেশি ধর আছে রেড ব্লাড সেল। আমি বললাম গরুর থেকে রেড ব্লাড সেল নিয়ে তোর বডিতে ঢুকি, গরুরও ব্লাড আছে, ছাগলের মটন দোকান থেকে নিয়ে এলাম কিছু ব্লাড, দিয়ে আমি সপ্তাহ বডিতে দিয়ে দিলাম। তাহলে মটনের ব্লাড তো আর বেশি ম্যামিলিয়ান ব্লাড, তো সেই আর বেশি বডি রিসিভ করতে পারতো। কিন্তু চিনবে কি করে, তুই তো হোয়াটসঅ্যাপ করেছিস নাকি মেসেঞ্জারে মেসেজ করেছিস, এই তোর বডি যেটা যাচ্ছে, তুই একটু তার ইন্টেল ঠিক করে দেবে, এরকম তো হয় না। বডি কিভাবে চেনে, তার আইডেন্টিটি। কি আইডেন্টিটি? এই গ্লাইকোপ্রোটিন প্রোভাইড দ্য আইডেন্টিটি অফ সেল। যে এই গ্লাইকোপ্রোটিন আছে, এই সেল আমার, এই গ্লাইকোপ্রোটিনের নাম্বার বা চেন ছোট বা বড় বা রিডিউস হয়ে রয়েছে, কারণ এটা আমার সেলফ সেল নয়। বাইরের সেলটাকে তারা নন সেলফ সেল বলে ট্রিট করে, আর নিজের সেলটাকে সেলফ সেল বলে ট্রিট করে। মাথায় ঢুকলো এইটুকু বেসিকটা? তো এই যে স্ট্রাকচারটা হলো ফ্লুইড মোজাইক মডেল, সিঙ্গার আর নিকলসন মিলে এই মডেলটা দিয়েছিল। এই মডেলের কেন এরকম নাম হলো ফ্লুইড মোজাইক মডেল? দেখো এই যে ফসফোলিপিডটা আছে না, কি সুন্দর আমরা এঁকে ফেলেছি। মানে এটা রিজিড নয়, কিন্তু সুইমিং পুলের উপরে নীল সাদা বল ভাসিয়ে দাও, দিলে জলটা কি হয়, জলটা স্ট্যাটিক নয়, ফ্লোট হচ্ছে, হালকা নড়ছে, মানে বলগুলো উঠছে নড়ছে, এরকম হচ্ছে তো। লাইক দ্যাট, এই যে ফসফোলিপিড যেগুলো দেখতে পাচ্ছ, এরা কিন্তু একটা অ্যাকুয়াস মিডিয়ামের উপর ফ্লোট করছে, ফ্লোট করছে। অ্যান্ড ফ্লিপ ফ্লপ চেঞ্জ হতে পারে, মানে কিরকম, এই যে স্ট্রাকচারটা দেখছিস, এটা এইখানেও চলে আসতে পারে, আর এই স্ট্রাকচারটা আবার এখানেও চলে যেতে পারে। যখন অল্টারনেট হচ্ছে, ধর সেল, যখন ধর আমি একটা এখানে স্ট্রাকচার বোঝাই, এই একটা সেল, তো এই সেলটা যখন কোনো সলিড পার্টিকেলকে এনগালভ করছে করছে তখন এইটা ফোল্ডিং হয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। মানে এই সেল মেমব্রেনেরই পার্টি তো ভেতর দিকে ঢুকছে। তার মানে সে যদি রিজিড হতো সে ঢুকতে পারতো? পারতো না। তার মানে এটা রিজিড নয়, ফ্লেক্সিবিলিটি আছে, তখন এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা হচ্ছে। তার মানে এই ফসফোলিপিড তার পজিশন চেঞ্জ করতে পারে। এই জন্য এটাকে আমরা কি বললাম, ফ্লুইড, ফ্লুইডিটি আছে বলে পজিশন চেঞ্জ করতে পারে। ওয়াই মোজাইক, বাড়িতে মেঝেতে মোজাইক প্যাটার্ন কিরকম হয়, ব্ল্যাক হোয়াইট বা ডিফারেন্টের মোজাইক প্যাটার্ন হয় না, বাড়িতে মেঝেতে আমরা করি। এখানে দেখ প্রোটিন আর লিপিডের একটা মোজাইক প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, কারণ দেখ এখানে একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, আবার মাঝে মাঝে লিপিড, তো প্রোটিন আর লিপিডের কি হয়েছে, একটা মোজাইক প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। সো ফ্লুইড মোজাইক মডেল বলা হবে। সিঙ্গার নিকেলসনের এটা ফ্লুইড মোজাইক মডেল। আমরা এনসিইআরটি আসি, কি বলছে ওখানে একটু দেখি। এইটুকু বুঝেছো, পয়েন্টিং গুলো করেছো সবাই?
অনলাইন এটুকু বুঝেছিস? হ্যাঁ। ওকে দেখো কি বলছে, মন দিয়ে বোঝ। সো বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন এইখান থেকে আমরা পড়ছি, হ্যাঁ, revealed that the cell membranes also possess the protein and carbohydrate. সেল মেমব্রেনে কি আছে? প্রোটিন এন্ড কার্বোহাইড্রেট। ইন্টিগ্রাল প্রোটিন ছিল, পেরিফেরাল প্রোটিন ছিল, কার্বোহাইড্রেট মানে গ্লাইকোপ্রোটিন ছিল। The ratio of protein and lipid varies considerably in different cell type. Different cell এই রেশিওটা চেঞ্জ হয়। In human beings এইখানে খুব ইম্পর্টেন্ট, এরিথ্রোসাইট অ্যাপ্রক্সিমেটলি 52% প্রোটিন এন্ড 40% লিপিড। এটা ইন্টারেস্টিং ইনফরমেশন, এটা মাথায় রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসে যে হিউম্যান আরবিসি তে কত পার্সেন্ট প্রোটিন রয়েছে? 52% প্রোটিন আর 40% কি থাকে? লিপিড। Depending on the age of extraction, the membrane protein can be classified into integral or peripheral. Integral মানে যেটা ক্রস করে যাচ্ছে, peripheral মানে যেটা পেরিফেরিতে থাকবে। Peripheral protein lie on the surface of membrane, while integral protein partially or totally buried. Buried মানে ঢুকে গেছে, পুঁতে দেওয়া হয়েছে within the membrane. ওকে, ইমপ্রুভ মডেল স্ট্রাকচারে কি বলছে দেখ। প্রপোজ বাই কে করেছিল? 1972, সিঙ্গার আর নিকলসন, রাইট? ওয়াইডলি অ্যাকসেপ্টেড মডেল যেটা, দ্যাট ইজ ফ্লুইড মোজাইক মডেল। কি বলছে? অ্যাকর্ডিং টু দিস কোয়াসি ফ্লুইড নেচার। কোয়াসি ফ্লুইড কেন ফ্লুইডিটি ছিল? কোয়াসি কেন বলা হয়েছে? কারণ সেমি। কোয়াসি ফ্লুইড নেচার লিপিড এনাবলস টু ল্যাটারাল মুভমেন্ট, সাইড টু সাইড মুভমেন্ট করতে পারে। ল্যাটারাল মানে এই সাইড থেকে এই সাইড মুভমেন্ট হতে পারে, ফ্লিপ ফ্লপ যেটা আমরা বললাম, ছবি দেখালাম না? তাহলে এই যে ফসফোলিপিডটা আমরা আঁকছি, এই ফসফোলিপিডটা এইটা এইখান থেকে এইখানে যেতে পারে, এখান থেকে এখানে আসতে পারে, মুভমেন্ট শো করতে পারে। প্রোটিনস উইথিন দা ওভারঅল বাইলেয়ার, ওভারঅল বাইলেয়ারে মুভ চেঞ্জ হতে পারে। সো দিস এবিলিটি টু মুভ উইথিন দা মেমব্রেন মেজার দ্য ফ্লুইডিটি, এই মুভ করার এবিলিটি আছে বলে, ফ্লুইডিটি আছে বলেই করতে পারে। So the fluid nature of the membrane also important for the point of views of functions like cell growth. সেল সাইজে বাড়তে হবে, রিজিড হলে তো ফ্লুইড গ্রোথ হবে না, তাই না? আর কি? ফরমেশন অফ ইন্ট্রাসেলুলার জাংশন, দুটো সেলের মধ্যে জাংশন ক্রিয়েট হবে, ডেসমোজোম হবে, টাইট জাংশন ক্রিয়েট হবে। তার মানে এই সেল মেমব্রেনটাই একটু বাইরের দিকে বেরিয়ে এসে জাংশন গুলো তৈরি করবে, রিজিডিটি হলে সেটা করতে পারতো না। সিক্রিশন, এন্ডোসাইটোসিস, ছবি এঁকে দেখালাম, ভেতর দিকে মেটেরিয়ালটা ঢুকছিল, ছোট্ট একটা ফুড পার্টিকেল ঢুকছে, তার মানে সেটা ভেতরে যে এন্ডোজোম ছোট্ট একটা সেল মেমব্রেনের পার্টটা নিয়ে ঢুকছে। এন্ডোসাইটোসিস করতে গেলে সেল মেমব্রেনটাকে ভেতরে নিয়ে ঢুকতে হবে। তো সেইগুলো যদি করতে হয়, সেল মেমব্রেনকে কি হতে হবে? ফ্লুইড কন্ডিশনে থাকতে হবে, মানে রিজিড হলে চলবে না। সেল ওয়াল দিয়ে এইসব হয় না, সেল ওয়াল তো ফিক্সড, একবারে স্ট্রাকচার ফিক্সড। এই জন্য সেল ওয়ালে কখনো প্লাজমোলাইসিস, ডিপ্লাজমোলাইসিস এই কেসগুলো যখন হয়, সেল ওয়াল, সেলের স্ট্রাকচার চেঞ্জ হয় না। তুই আরবিসি জলে ফেলে দে, ফুলে উঠে বাস্ট হয়ে যাবে। একটা প্ল্যান্ট সেল জলে ফেলে দে, বাস্ট হবে না। কেন বাস্ট হবে না? বিকজ দে হ্যাভ সেল ওয়াল, রিজিড সেল ওয়াল আছে, তো স্ট্রাকচার চেঞ্জ হবে না। এন্ড সেল ডিভিশনের সময় যে সাইটোকাইনেসিস হচ্ছে, সেল মেমব্রেন থেকে ভেতর দিকে ঢুকে যায়, দ্যাট ইজ ক্লিভেজ ফরমেশন হয়। তো সেখানে ওই মুভমেন্টটা সম্ভব তখনই, যেহেতু ফ্লেক্সিবল আছে। অন মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন, এবার ফাংশনের তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, ফ্লুইড মোজাইক মডেল ক্লিয়ার তো। ফাংশনে বলছে কি দেখ, মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ প্লাজমা মেমব্রেন কি? ইজ দ্য ট্রান্সপোর্ট অফ মলিকিউলস অ্যাক্রস ইট। ট্রান্সপোর্ট অফ মলিকিউলস মানে সেল কিছু প্রোডাক্ট তৈরি করলে তাকে ট্রান্সপোর্ট করতে হবে, যেটা আমরা নেক্সট দিন পড়বো, জিইআরএল সিস্টেম, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, যেটা ট্রান্সপোর্টে হেল্প করে, সেটা পড়বো। সেখানে ট্রান্সপোর্ট করতে গেলে সেল মেমব্রেন দিয়েই তো আলটিমেটলি বডির বাইরে যাবে, মানে সেলের বাইরে আসবে। মানে আজকে তুই হরমোন তৈরি করছিস, টিএসএইচ, হরমোন কোথা থেকে তৈরি হয়? এন্ডোক্রাইন গ্ল্যান্ড, দে হ্যাভ নো ডাক্ট, তো বেসিক্যালি দে রিলিজ দ্য প্রোডাক্ট থ্রু ডিফিউশন, ব্লাডের মধ্যে ডিফিউশন দিয়ে আসবে। তার মানে তাকে সিক্রেটরি ভেসিকলস হয়ে তো আসতে হবে, সেটাই বলছি। So the membranes is selectively permeable to some molecules present either in the cytoplasm. So many molecules can move briefly across the membrane without any energy. যদি এনার্জি ছাড়াই কিছু ট্রান্সপোর্ট হয় সেল মেমব্রেন দিয়ে, তখন তাকে আমরা বলবো প্যাসিভ ট্রান্সপোর্ট। যদি এনার্জি দিয়ে ট্রান্সপোর্ট হয়, তখন তাকে বলবো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। যখন পাম্প কথাটা আসবে, পাম্প, এই পাম্প কথাটা আসবে, সব সময় কি হবে?
অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে। বাড়ির পাম্প মানে থাকবে কারেন্ট দিলে চলে, মানে সুইচ দিলে চলে, নইলে চলবে, পাওয়ার না থাকলে চলবে না, এনার্জি না থাকলে চলবে না, বুঝলি? ঠিক তেমন যখন কোনো এনার্জি মিডিয়েটেড ট্রান্সপোর্ট হয় তখন তাকে বলবো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অলওয়েজ এগেনস্ট দ্য গ্রেডিয়েন্ট, মানে যেদিকে বেশি বেশির দিকেই ঠেলবে। একটা ভিড় বাস, কখনো উঠেছিস না জানি না, ভিড় বাসে দেখবি ফাঁকা থাকলেও যে কন্ডাক্টর সে বলে পুরো ফাঁকা, চলে যান চলে যান, ঠেলা ঠেলি করে গুঁতো গুঁতি করে এনার্জি দিয়ে যেতে হয়। একটা ফাঁকা বাস, তুই চলে গিয়ে সিট খুঁজছিস, সব সিলেকশন করছিস কোন সিটে বসবি না বসবি, সব ফাঁকা, তখন কি এনার্জি লাগছে এতটা? কিন্তু ভিড় বাসে তোকে এগেনস্ট দা পুল তোকে যেতে হচ্ছে, তার জন্য তোর কি হচ্ছে, কারেন্টে মানে বেশি তোর এনার্জি লাগছে। ঠিক সেটাই বলছে। সো এবার দেখ, ন্যাচারাল সলিউটস মে মুভস অ্যাক্রস দ্য মেমব্রেন, দ্য প্রসেস অফ সিম্পল ডিফিউশন। সিম্পল ডিফিউশন মানে কি, ভেতরে কনসেন্ট্রেশন বেশি, বাইরে কনসেন্ট্রেশন কম, বেরিয়ে চলে আসবে, দ্যাট ইজ সিম্পল ডিফিউশন। অ্যালং উইথ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে বেসিক থেকে অলওয়েজ কম দিকে, এগেনস্ট হলে সবসময় অ্যাক্টিভ হবে, দ্যাট ইজ ফ্রম দ্য হায়ার কনসেন্ট্রেশন টু দ্য লোয়ার কনসেন্ট্রেশন। ওয়াটার মে also move across the membrane higher to lower concentration, and movement of water by diffusion is osmosis, কারণ এই সেল মেমব্রেন অলসো অ্যাক্ট এজ এ সেমি পারমিয়েবল নেচার, কারণ ওয়াটার মলিকিউল গুলো ট্রান্সফার করাতে পারে, এই জন্য সেল মেমব্রেন দিয়ে অসমোসিস হয়। as the polar molecules cannot pass through it, this is very important statement এখান থেকে দেখ কেন বলছি। লিপিড যে টেলটা সেটা কি ছিল, নন পোলার, হাইড্রোফিলিক নয় হাইড্রোফোবিক, লিপিড যে টেলটা হাইড্রোফোবিক, নন পোলার। কিন্তু কোন পোলার মলিকিউল পাস করলে নন পোলারের সঙ্গে রিয়াকশন করবে, ওই জন্য একটা কে চাই মাঝখানে, ক্যারিয়ার প্রোটিন চাই, যে ভেতর দিয়ে নিয়ে চলে যাবে, বুঝতে পেরেছিস? সো দ্য পোলার মলিকিউলস ক্যান নট পাস থ্রু দ্য নন পোলার লিপিড বাই লেয়ার। পাম্প হতে পারে বা চ্যানেল হতে পারে, হ্যাঁ। সো দে রিকোয়ার দ্য ক্যারিয়ার প্রোটিন মেমব্রেন দ্যাট ইজ ফেসিলিটেট ট্রান্সপোর্ট বা ফেসিলিটেট ডিফিউশন বলতে পারি, ফেসিলিটেট ট্রান্সপোর্ট, কেউ হেল্প করে দিবে। ডিফিউশন নর্মাল হতে পারে বা ফেসিলিটি হতে পারে। নর্মাল মানে কি, এইখানে আমি স্প্রে করে দিলাম একটা রুম ফ্রেশনার, পুরো ছড়িয়ে দিলাম, দ্যাট ইজ নর্মাল। এবার কোনো একটা কেউ হেল্প করলো এটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে যেতে, ফেসিলিটি ট্রান্সপোর্ট। এখানে ক্যারিয়ার প্রোটিন গুলো হেল্প করছে, এই জন্য ফেসিলিটি ট্রান্সপোর্ট বলা হচ্ছে। A few ions or molecules transported across the membrane against the concentration gradient, the lower to higher concentration, such transport is known as অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। যেমন এই যে একটু আগে বলছিলাম পাম্প, সোডিয়াম পটাশিয়াম পাম্প, যেটা কোথায় রয়েছে, আমার অ্যাকশনের বডিতে রয়েছে, যেটা এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটাকে মেনটেন করতে হেল্প করছে। এইটুকু বোঝা গেল? তো আপ টু সেল ওয়াল পরের দিন ভালো করে পড়া যাবে, বুঝলে স্যার? সেল সেল মেমব্রেন, সেল ওয়াল পড়াবো, প্রোক্যারিওটিক সেলটার উপরে টেস্ট নেবো।